বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়াপাশে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য সদা সাখাওয়াত হোসেন বকুল এবং আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর এস এম শামীম রাজা। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। বাংলাদেশে অনেকদিন ধরেই বিশেষ করে জুলাই আগস্টের পরে সংস্কার শব্দটি আবার 2007-08 পরে বহুল আলোচিত শব্দ হিসেবে এখন চর্চা হচ্ছে এবং বেশ কিছু সংস্কারের কমিশন করা হচ্ছে। সংস্কার কমিশন অনেকে রিপোর্ট দিয়েছেন, অনেকগুলো কমিশন, এবং একটা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। বেশ কয়েকটি বৈঠক আছে ইনক্লুড বিএনপি সহ। সো আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই আপনারা কী মনে করছেন যে আমরা কখনো কখনো শুনছি দুপক্ষ থেকেই যে আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে, আবার কখনো কখনো কিছু বিরোধও দেখতে পাচ্ছি, মতভিন্নতাও দেখতে পাচ্ছি, সেটা স্বাভাবিক। বাট জাতীয় ঐকমত্যের পথে আসলে কতটা বাংলাদেশ, সেটাই আমার প্রশ্ন। সাখাওয়াত হোসেন বকুল। থ্যাংক ইউ ভেরি মাচ দিলুর সাহেব। সংস্কার যুগে যুগে সব কিছুরই সংস্কার হয়, আমাদেরও সংস্কারের প্রয়োজন আছে। আমরা একটা বিশাল আকাঙ্ক্ষাকে সামনে রেখে আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিলাম, দেশটাকে স্বাধীন করেছিলাম। তার পিছনে অনেকগুলি মরাল এথিক্স কাজ করেছিল, যেগুলি আমরা গত 53 বছরে এটাকে রাজনৈতিক ব্যর্থতাই বলেন আর ইনেবিলিটি বলেন, আমরা জাতিকে সেটা উপহার দিতে পারিনি। গত 16 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন বিএনপি গড়ে তুলেছিল, জনমনে যে বিক্ষোভ সৃষ্টি করেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, তা চূড়ান্ত পর্যায়ে সফলতা লাভ করেছে জুলাই আগস্টের ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে। এটা পিছনে অনেকগুলি আকাঙ্ক্ষা আছে, রাষ্ট্রকে সংস্কার করা, রাষ্ট্র মেরামত করা, সংস্কার করা অনেকগুলি দিকে আমাদের দরকার। যেমন এক্সিকিউটিভস বলেন, লেজিসলেচার বলেন, পার্লামেন্টের রুলিং বলেন, পাওয়ার অফ দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট বলেন, পার্লামেন্টের নেচার বলেন, পার্লামেন্টের কক্ষ বলেন, পার্লামেন্টের মানে মেম্বারদের রিপ্রেজেন্টেটিভ যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ তাদের জুরিসডিকশন কি, এগুলি সব কিছু নিয়ে দেশে একটা বিশাল আকার একটা রিফর্মসের প্রয়োজন আছে। এখন রিফর্মস আপনি ইজ এ কন্টিনিউয়াস প্রসেস ইন এ বাই এ গভর্নমেন্ট অ্যান্ড ইন এ কান্ট্রি। এটা একদিনে বা ওয়ান স্ট্রোকে সকল রিফর্মস আপনি করতে পারবেন না, এটাকে করতে হবে। বাট এখানে যেটা দরকার, আমাদের যেটা রিফর্মসের কথা বলা হচ্ছে, রিফর্মস কমিশনও অনেকগুলো হয়েছে, জাতীয় ঐক্যমত্য হয়েছে। আমি যে জিনিসটা আপনাকে বলতে চাই, আমাদের বিএনপির পক্ষ থেকে একটা 31 দফা রাষ্ট্র মেরামতের কাঠামোর কত 31টা দফা দেওয়া হয়েছে, সেখানে আমাদেরকে ট্রেন করা হচ্ছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেটা করতেছেন। আমরা থানা লেভেলে করতেছি, গ্রাম লেভেলে করতেছি। সেখানে অনেকগুলি রিফর্মসের কথা আছে যেগুলি আসলে খুবই প্রাইজিং, যে আমাদের ব্যালেন্স অফ পাওয়ার ইন বিটুইন দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার, উইথড্রয়াল অফ দ্য 70 ক্লজ এক্সেপ্ট 2, 3, 4 পয়েন্টস। দেন আপনার কন্টিনিউয়াসলি মানে একজন মানুষ 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না একই ইয়াতে, টানা 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 থাকতে পারবেন না। সেপারেশন অফ মানে জুডিশিয়ারি অ্যান্ড দ্য লেজিসলেচার, এক্সিকিউটিভস, অনেকগুলি মানে রিফর্মসের কথা বলেছে। থটস অ্যাবাউট দ্য ইয়ুথস, ঠিক না, চাকরি বৃদ্ধি, অনেকগুলি রিফর্মসের কথা বলা হয়েছে। এখন ধর কমিশনরা যে রিফর্মসগুলি দিচ্ছে, এগুলো আমাদের অনেকগুলি আমাদের 31 দফায় আছে। 31 দফায় থাকুক বা না থাকুক, জাতীয় কমিশন যে রিফর্মসগুলি বলেছে আপনি দেখেছেন, আমাদের 3য় দফা পর্যন্ত মিটিং হয়েছে। আমাদের সালাউদ্দিন সাহেব ইজ অ্যাটেন্ডিং দ্যাট মিটিং, এবং সেখানে মোর দেন 90% আমাদের দলের পক্ষ থেকে ঐক্যমত পোষণ করা হয়েছে। কিছু এডিশন করা হয়েছে, কিছু দ্বিমত পোষণ করা হয়েছে। এখন কত হলে হাউ ইউ উইল ডু দিস রিফর্মস। এখন এই যে নির্বাচনের একটা প্রশ্ন আসতেছে, দেশ তো এইভাবে চলতে পারে না, একটা নির্বাচন হতে হবে দেশে। কারণ আমরা যে আশা নিয়ে 1971 সালে আমরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি, ওইটা থেকে আমরা গত 16টি বছর যাবত আমরা ভোট দিতে পারিনি, আগেও পারিনি অনেক সময়। কাজে আমরা ভোট দিতে চাই, আমরা আমাদের প্রতিনিধিত্বশীল গভর্নমেন্ট সৃষ্টি করতে চাই থ্রু ইস্টাবলিশমেন্ট অফ এ পার্লিয়ামেন্টারি ডেমোক্রেসি, দ্যাট ইজ সভরেন পার্লিয়ামেন্ট। সেইখানে আজকে সংস্কারের কথা বলা হচ্ছে। এটা অবভিয়াসলি আমিও সংস্কারের কথা বলি, আমার দলও সংস্কারের কথা বলে। এখন আমার যেটা একটা অবজারভেশন, সেটা হলো এই যে আমরা সবাই বিচ্ছিন্নভাবে সংস্কারের কথা বলতেছি। দেয়ার আর সাম রিফর্মস যেটা আপনাকে উইদাউট সংবিধান, টাচিং দ্য সংবিধান অর উইদাউট সিটিং দ্য পার্লিয়ামেন্ট আপনি করতে পারবেন। এটা একটা ভাগ করা উচিত, দ্য রিফর্মস হুইচ ইউ ক্যান ডু উইদাউট হ্যাভিং এ সিটিং পার্লিয়ামেন্ট, আর কোনগুলি একটা পার্লামেন্টের মাধ্যমে করতে হবে। এবং ওই যেগুলি উইদাউট পার্লামেন্ট আপনি করতে পারবেন এক্ষুনি এই গভর্নমেন্টকে দেওয়া, ওইগুলি একটু লিস্ট আউট করে দ্য হেড অফ দ্য অ্যাডভাইজারি, মানে এই বর্তমান গভর্নমেন্টের কেয়ারটেকার গভর্নমেন্ট বলি বা ইন্টারিম গভর্নমেন্ট,
আমি খুব শ্রদ্ধার সাথে ওনার নাম বলবো, আমাদের প্রিয় ডক্টর ইউনূস সাহেব, হি শুড সিট উইথ অল দ্য পলিটিক্যাল পার্টিজ উইথ দ্য লিস্ট অফ অল দ্য মানে রিফর্মস, এবং ভাগ করে যে কোন রিফর্মগুলি উনি এখনই করতে চাচ্ছেন, কোন রিফর্মগুলি করতে সংসদের রেটিফিকেশন এক্ষুনি প্রয়োজন নাই, সেই রিফর্মগুলি এবং নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য যে রিফর্মগুলি দরকার সেইগুলিকে লিস্ট আউট করে উনি যদি সকল পলিটিক্যাল পার্টিজের সাথে বসেন, সেখানে উনি যে সাবমিট করতে হবে যে এই রিফর্মগুলি আমি এই করতে চাই এবং এতদিন সময় লাগবে, তখন অল পলিটিক্যাল পার্টিজ শ্যাল মাস্ট দে হ্যাভ টু মেক এ কনসেনসাস যে হ্যাঁ উই অল অ্যাগ্রি উইথ দিস রিফর্মস এবং এই পিরিয়ডের মধ্যে এগুলি করা, এই পিরিয়ডটা লাগবে। সো তখন ইউনূস সাহেবকে সবাই বলবে যে আপনি তাহলে ওই পিরিয়ডের পর একটা ইলেকশনের ডেট দিয়ে দেন, আমাদেরকে একটা ডেট দেন, ইলেকশনের একটা রোড ম্যাপ দিয়ে দেন। কিন্তু ওইখানে কিন্তু গভর্নমেন্ট যাচ্ছে না, এখানে একটা সন্দেহ হচ্ছে। আবার দেখেন এর পাশাপাশি এখন সংস্কারের সাথে বিগার একটা কতগুলি ইস্যু আনতেছে, গণপরিষদ এই সংবিধানে হবে না, সংবিধান গণপরিষদ করবে, এগুলি কোত্থেকে পাইছে? এগুলি আমরা মনে করি এখন যে গণপরিষদের কথা বলতেছে, রেফারেন্ডামের কথা বলতেছে। আমি উইদাউট এনি পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আমি আপনাকে পার্সোনালি আমি আপনাকে বলি, আমার কেন হাঞ্চ হচ্ছে, গন্ধ পাচ্ছি, দেয়ার ইজ এ কনস্পাইরেসি অ্যাগেনস্ট দ্য ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্ট অফ দ্য নেশন। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে। রেফারেন্ডামের প্রশ্ন এখন কেন আসবে? রেফারেন্ডামের যে পয়েন্টগুলি তারা বলতেছে, তো আমাদের নির্বাচনে আমাদের আসবে, পার্লামেন্ট করবে। এখানে তো আমাদের যেই 90 সনে যে 3 জোটের যে রূপরেখাটা ছিল, যে একটা সংসদীয় গণতন্ত্র করতে হবে পার্লামেন্টে, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে। আপনি নিশ্চয়ই খেয়াল আছে নির্বাচনের পরে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন কি বলেছিলেন, একটা মেসেজ দিয়েছিলেন আমাদেরকে, বিএনপিকে। আই ওয়াজ দ্য মেম্বার অফ পার্লামেন্ট ইন দ্যাট 5th পার্লামেন্ট, যে এই যে পার্লামেন্ট ডেমোক্রেসি নিয়ে যে এমওএটা সাইন হয়েছে, এটা লিগেল ভ্যালুজ, দো ইট হ্যাজ নো লিগেল ভ্যালুজ বাট ইট হ্যাজ এ মরাল ভ্যালুজ। ওই মরাল শব্দটার উপরে কিন্তু আমাদের পার্লামেন্টে একটা মিটিং হয়েছে ম্যাডামকে নিয়ে, এবং সেখানে আমরা এক বাক্যে ম্যাডামের সেন্টিমেন্ট অনুযায়ী আমরা বলছি পার্লামেন্টের ডেমোক্রেসি, অ্যান্ড উই ডিড ইট। এখন যদি সকল পলিটিক্যাল পার্টি মিলে অ্যালং উইথ দ্য অ্যাডভাইজারি কাউন্সিলস যদি বলা হয় যে এই রিফর্মসগুলি আফটার দ্য ফরমেশন অফ দ্য পার্লামেন্ট সংবিধান সংশোধন করে যাবে, এগুলি করতে হবে, তখন অল পলিটিক্যাল পার্টি যারা সিট করবে এই অ্যাডভাইজারি কমিটিতে, দে উইল সাইন দ্য এমওএ, এবং তারা বাধ্য হবে সেটা করতে। ইট উইল হ্যাভ সাম মরাল ভ্যালুজ। আদারওয়াইজ তো এখন তো আগের মতো নয়, আবার আমরা নামবে, জাতি নামবে, ছাত্ররা নামবে, বাপেরা নামবে, মায়েরা নামবে, বোনেরা নামবে, খালারা নামবে, গভর্নমেন্টকে আউট করে দিবে। একটা যখন জাতীয়ভাবে একটা কমিটমেন্ট যখন হবে যে এই রিফর্মসগুলি এখন হবে, এই রিফর্মসগুলি আফটার দ্য ফরমেশন অফ দ্য পার্লামেন্ট হবে, এটা থেকে সরার রাস্তা বোধহয় বর্তমান এই পলিটিক্যাল পার্টিজ আমাদের কারোই থাকবে না, বিএনপিরও থাকবে না, কারোই থাকবে না। কিন্তু এটা নিয়ে এখন যে রেফারেন্ডামের কথা বলা হচ্ছে, নির্বাচন হবে না, পলিটিশিয়ানের তো পলিটিক্যাল বায়াস থাকতেই পারে। আমি একটু প্রফেসর শামীম রেজা একাডেমিক হিসেবে আপনার কাছ থেকে শুনতে চাই, আপনার কাছে কি মনে হচ্ছে এই যে এতগুলো সংস্কার কমিশন, এতগুলো রিপোর্ট, অনেকগুলো কন্ট্রোভার্সিয়াল, তারপরে জাতীয় ঐকমত্য কমিশন, আবার প্রসেস মেথোডোলজি নিয়ে অনেকের মধ্যে নানা রকমের সংশয়, আপনি কি দেখছেন যে আসলে কি জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার কোনো প্রয়াস এখানে লক্ষণীয় বা কোনো আশা আছে? আমরা এখন যে আলাপ আলোচনা চলছে বা ঐকমত্য কমিশন সবাইকে নিয়ে বসছেন, তার ভিত্তিতে একটা হয়তো সনদ তৈরি হবে, সকলে হয়তো স্বাক্ষরও করবেন, কিন্তু এইটাকেই আমি পুরোপুরি ঐকমত্য মনে করি না। এটা আমরা হয়তো দাপ্তরিকভাবে বলবো, কারণ আমরা একটা প্রক্রিয়ার দিকে যেতে চাইছি এবং আমাদের একটা নির্বাচনের দিকে যেতে হবে। কারণ এখন যে অবস্থায় এসে আমরা দাঁড়িয়েছি, এর সব কিছুকে যদি আমাদের একটা শৃঙ্খলার মধ্যে আনতে হয় এবং ভবিষ্যতের একটা দিক নির্দেশনা তৈরি করতে হয়, আমরা তো বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিলেও কিন্তু আমরা একটা অন্য মাত্রা এবং অন্য জগতে ঢুকতে যাচ্ছি। এবং সেই বিবেচনায় আপনি একটা দেশে যদি 4-5 বছর ধরে শুধু নিরীক্ষাই করতে থাকেন, তাহলে আপনি বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে কখন যুক্ত হবেন? আপনার আঞ্চলিক রাজনীতি পরিবর্তিত হচ্ছে, বৈশ্বিক রাজনীতি পরিবর্তিত হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপগুলো আমরা দেখছি, চীনের ভূমিকা, অন্যান্য বড় শক্তির ভূমিকা। এখন আপনি যদি ঘরের ভেতরে কেবলমাত্র দীর্ঘ সময় নিয়ে নিজেদেরকে পুনর্বিন্যাস করতে থাকেন, তাহলে তো আপনি অঞ্চলের সঙ্গেই যুক্ত না। এখন আপনি সুনির্দিষ্টভাবে ঠিক করতে পারছেন না যে আগামী 10 বছরে চীন এবং ভারতের মধ্যে আপনি কিভাবে ভারসাম্য রক্ষা করবেন। এটা তো 2 বছরের বিষয় না, এটা হয়তো আগামী 1 দশক বা 2 দশকের বৃহৎ পরিকল্পনা। আপনি আরও অন্যান্য যে সব শক্তিগুলো আছে তার সঙ্গে আপনার ক্ষমতার ভারসাম্য কেমন হবে, বিনিময় কেমন হবে, এটা হয়তো মনে হতে পারে যে একটা বৃহৎ প্রেক্ষাপটে আবার কেন আমাদের প্রসঙ্গটা টেনে নিয়ে যাচ্ছি। সুতরাং এগুলো অনেকগুলো কারণে আমার আসলে একটা তারিখ নির্ধারণ করতে হচ্ছে নির্বাচন। আমি বলছি না যে এটা খুব ভালো কাজ, আমরা সময় পেলে হয়তো আরও অনেক কিছু করতে পারতাম।
এই সরকার অনেকগুলো সংস্কার করছেন, এটা কিন্তু অস্বীকার আমি করব না। ব্যাংকিং সেক্টরে বলেন, অর্থনৈতিক খাতে বিভিন্ন ক্ষেত্রে, এবং যেটার সুফল আমরা কিছুটা পেয়েছি। আপনি যদি খুব সাম্প্রতিক উদাহরণ দেখেন, রোজার সময় যে বাজার নিয়ন্ত্রণ, এটা একটা ভালো উদাহরণ। কিন্তু প্রশ্ন হলো যে সংস্কারগুলো করা হচ্ছে ব্যাংকিং সেক্টরে বা ফাইন্যান্সিয়াল সেক্টরে অন্যান্য ক্ষেত্রে, সেটা কি এইটাই যথেষ্ট কিনা, সেটা আগামী 5 বছর বা 10 বছরে কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা তো আপনি এই প্রক্রিয়ায় চালাতে পারবেন না। এখন আপনি যে প্রসঙ্গ তুলেছিলেন যে এই যদি আমাদের সীমাবদ্ধতাগুলো হয়, চ্যালেঞ্জগুলো হয়, তাহলে জাতীয় ঐক্যমত্য এবং সংস্কার কোথায় গিয়ে আমরা দাঁড়াচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে বড় সংকটটা হচ্ছে বিশ্বাসের সংকট। আমরা কেউ আসলে ট্রাস্টের জায়গাটা তৈরি করিনি, পারস্পরিক অনাস্থা না নিজেদের মধ্যেও। যেমন আমরা যদি শুরু করে রাজনৈতিক দলগুলোর প্রসঙ্গ, যে বিএনপি একাধিকবার সরকার গঠনের সুযোগ পেয়েছে, বিরোধী দলে থাকার সুযোগ পেয়েছে, এবং রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ জাংশারে তার উদ্ভব, তার উৎপত্তি এবং তার যে প্রতিষ্ঠাতা, তিনি একটা বিশেষ সময়ে এসে দায়িত্ব গ্রহণ করেছেন, দল গঠন করেছেন। আমি যদি সেই সময় থেকে এখন পর্যন্ত ধরি, তাহলে যতগুলো সুযোগ শুধু বিএনপি পেয়েছে, সেই সুযোগে কি কখনো সে সংস্কারের কথা ভেবেছে? যেমন ধরুন, তার হাতে সংবিধান ছিল, সংবিধান সে অ্যামেন্ড করেছে, সংশোধন করেছে, সে তো সংস্কারের কথা বলেনি। 90-এর পরে গণমাধ্যমের কিছু এটা সেটা করা প্রয়োজন করেছে, শুধু সংস্কার করেনি। যে দলটি চলে গেল, সেই দল অসংখ্য আইন তৈরি করেছে, আমরা গণমাধ্যমে আছি জেনে গণমাধ্যমের কথা বলি, সংস্কার তো সে করেনি। আবার আপনি প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন, স্থানীয় সরকার, এই আলোচনা কি নতুন? স্থানীয় সরকারের আলোচনা কেউ তো সংস্কারে যায়নি। আবার একসময় আমরা একটু বিকেন্দ্রীকরণ করেছিলাম, উপজেলা ইত্যাদি, সেটা আমরা, আপনার মনে আছে, 90-এর পরে কোনো সিদ্ধান্তে আসতে পারছি না যে ওটা রাখবো কি রাখবো না, মানে এরশাদ সরকারের ওটা রাখবো নাকি নতুন কোনো কিছু করবো। অর্থাৎ আমরা কখনো সংস্কারে যাইনি, রাখবো কি রাখবো না, কিছু সংশোধন করব, কিছু পরিবর্তন করব। এইভাবে আপনি নির্বাচনী ব্যবস্থা বা নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করতে পারেন, প্রত্যেকটা প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করতে পারেন। এখন পিসমিল বেসিসে যে প্রত্যেকে করেননি বা আরেকটু বৃহৎ আকারে করেনি, এটা আমি মনে করি যে সঠিক অবশ্যই পর্যবেক্ষণ হবে না। সংস্কার তো কেউ চাননি। সংস্কারটা কার সঙ্গে? সংস্কার তো রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক দলের আলাপ হতে হবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জনগণের আলাপ হতে হবে। বৃহৎ যে দল, এখন তো আর আমরা আওয়ামী লীগকে সামনে পাচ্ছি না, এখন যদি বিএনপিকে সামনে পাচ্ছি দেখে আমরা তাদেরকে প্রশ্ন করছি যে তার দলের গঠন কেমন। সে নিয়মিত তার সভা সমাবেশ করে, তার কনভেনশনগুলো করে, তাদের অভ্যন্তরে সে কবে সর্বশেষ সংস্কার করেছে? যে আমরা যখন এই 5ই আগস্টের ঘটনা ঘটেনি, তখন থেকেই কিন্তু বলতাম যে বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ তৈরি হয়েছে, জ্যেষ্ঠতার ভিত্তিতে সে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ দল হয়ে উঠেছে। কিন্তু তার তরুণ নেতৃত্ব কোথায়? আর তরুণ মানে বলছি না যে একেবারে তাকে 20-25 বছরের তরুণ নেতৃত্ব আনতে হবে, বড় দল, স্বাভাবিক তার তরুণরা একটু অবশ্যই বয়সে বড় হবেন, সেই সুযোগ তৈরি করেছে কিনা? গ্রাম এবং শহরের মধ্যে নেতৃত্বের ভারসাম্য সে তৈরি করতে পেরেছে কিনা? পার্টির একটা ক্যাডার সিস্টেম সে তৈরি করতে পেরেছে কিনা? যে গত সরকারের মতো যার ইচ্ছা সে ছাত্র সংগঠনের নাম লেখাবে। আমরা এক পর্যায়ে দেখলাম যে দেশে যত না তরুণ, তার চেয়ে বেশি একটা দলের হয়তো তার তরুণদের সদস্য সংখ্যা। তো তার মানে দল নিজেই দলের সংস্কার করেনি। একই কথা আপনি বাম দলগুলোর ক্ষেত্রে বলতে পারেন, অন্য দলের ক্ষেত্রে বলতে পারেন। এখন খেয়াল করুন, আপনি যে সংস্কারটা করছেন, সেই সংস্কারে যে আলাপ হচ্ছে, সেই আলাপটা হচ্ছে কিন্তু অরাজনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে রাজনৈতিক পক্ষের। এটা কিন্তু আমি কোনো নিন্দামন্দ অর্থে বলছি না। যারা এর আয়োজক তারা অত্যন্ত বিশেষায়িত ব্যক্তি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি সবাই তাদেরকে চিনি, আমরা দীর্ঘদিন তাদের সঙ্গে কাজ করেছি, আমাদের ওঠা বসা আছে, রাজনৈতিক দলেরও আছে, কেউ কেউ তরুণ জীবনের রাজনীতির সঙ্গে তারা যুক্ত ছিলেন। কিন্তু তাদের এখন পরিচিতি কিন্তু আপনি নাগরিক সমাজের লোক বলতে পারেন, আপনি অরাজনৈতিক ব্যক্তি বলতে পারেন, আপনি অনেক পরিচয় তাদের অভিহিত করতে পারেন, কিন্তু তারা কিন্তু রাজনীতির লোক না। মানে আমরা যেটাকে একেবারে সক্রিয় রাজনীতি বলি, তার মানে সক্রিয় রাজনীতির সঙ্গে সক্রিয় রাজনীতির কোনো আলাপ হচ্ছে না। আপনাকে নিষেধ করতে হচ্ছে যে তোমার সংস্কার প্রয়োজন এবং তুমি সেটা করবে। একই ঘটনা কিন্তু রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে কোথায় হচ্ছে সেটা আপনি বলেন। যে এর বাইরে এসে বিএনপি একটা পুরনো বড় দল, তার সঙ্গে কি বামরা এসে বলছে, বা তার সঙ্গে কি অন্যরা এসে বলছে, বা ঠিক আছে বিএনপি জাত্যাভিমান থাকতে পারে, বা আমি ছোট দলের সঙ্গে নাক বাড়িয়ে বসবো, আমি উদাহরণ হিসেবে বলছি। কিন্তু দেখেন 11-র সময় একই কথা, আপনার মনে আছে একটা শব্দ খুব চলতো যে এটাকে রেল লাইনে তুলতে হবে। আর রেল লাইনে কে তুলবে? রাজনীতিকে কে আর কেউ রেল লাইনে তুলতে পারে? এটা সম্ভব কোনো অবস্থাতে? আপনি বলেন পৃথিবীর কোনো দেশে উদাহরণ দিতে পারবেন যে রাজনৈতিক শক্তিকে অন্য কোনো শক্তি এসে রাইট ট্র্যাকে নিয়ে আসছে বা রাজনীতিতে নিয়ে আসছে? এর দুটো থাকে, হয় এটা ভয়াবহ সংঘর্ষের দিকে যায়, না হলে অনিবার্য এমন একটা অবস্থা এসে দাঁড়ায় যে ভাই আমাদের আর বসা ছাড়া আর কোনো উপায় নেই। বাংলাদেশে তো সব কন্ডিশন হয়েও দেখি সেই কন্ডিশনে আমরা কেউ যাই না। তো প্রথম চ্যালেঞ্জ তো আমি এটা দেখছি যে আমি বিশেষজ্ঞ বা আপনি একজন বিশেষজ্ঞ, আমার সংবিধান সম্বন্ধে অনেক ধরনের তাত্ত্বিক ধারণা থাকতে পারে, অনেক তুলনামূলক প্রস্তাব থাকতে পারে, আমি দেখেছি জেনেছি,
সেই প্রস্তাবটা মানে কোন নিরিখে রাজনৈতিক দল গ্রহণ করবে, কোন নিরিখে রাজনৈতিক দল জনগণের কাছে নিয়ে যাবে, এটা কেবল কাগজে স্বাক্ষর করে তো হবে না, এটা তো তাকে সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্তের ঘাটতি আছে, সেটা যেহেতু পূর্বে নেওয়া হয়নি এবং এখন গুড ইন্টেনশন নিয়ে তারা করছেন। কেউ প্রশ্ন করতে পারবে আমাদেরকে তো আপনারাই ডেকে এনেছেন, আমরা তো এসে করিনি। তো একই রকম 90-এর পরে কি একবারে চেষ্টা করা হয়নি? আপনি মনে করে দেখুন, উনি 90-এর পরে প্রসঙ্গ বলেন একটা রূপরেখার কথা এখন কেউ শুনতেই চায় না। টাস্ক ফোর্স করা হয়েছিল, এটা কেউ শুনতেই চায় না। শিক্ষার্থী শিক্ষার্থীরা একটা করেছিলেন, রাজনৈতিক দলের মোর্চার একটা করেছিলেন, সেটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল 2 পৃষ্ঠা ব্যাপী, তখন ব্রডশিটের সংবাদপত্র ছাপা হতো। ওইটার যদি ব্যাপ্তি ধরেন তাহলে বড় একটা বই হয়ে যায়, এবং সেটা প্রায় অলিখিতভাবে একটা সোশ্যাল কন্ট্রাক্টের মতো, যে এইটা আমরা আপনাদের কাছে দিলাম। কই সেই আলোচনা কে করেছেন? কেউই তো করেননি। বিএনপি কয়েকটা বাস্তবায়ন করেছিলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় সেই গণমাধ্যম, আপনার মনে আছে রেডিও টিভি স্বায়ত্ত শাসনের মতো দিয়ে একটা করেছিলেন। হ্যাঁ, একটা এগ্রিমেন্টে তারা গিয়েছিলেন যে পার্লামেন্টারি ডেমোক্রেসি আমরা একমত হব। আবার দেখুন তত্ত্বাবধায়কের ব্যাপারে তারা একমত হতে পারেনি, এবং সেটা আমাদের হাত থেকে চলে গেছে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যে এটা আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখতাম কত অবস্থার মধ্যে দাঁড়ায়। তো আপনি যদি প্রশ্ন করেন, আমি তো প্রথমেই সেই ঘাটতি দেখছি। কাগজে একটা কিছু আসবে, স্বাক্ষর হবে, আমি সে ব্যাপারে আশাবাদী। এবং যারা এই প্রাণান্তকর চেষ্টা করছেন, মানে যাদেরকে দায়িত্ব দিয়েছে, মানে আমার প্রায় মুখের কাছাকাছি এসে যাচ্ছে যে তাদের সঙ্গে আপনার আমার প্রত্যেকের যে পরিচয়, যে তারা দীর্ঘদিন এটা নিয়ে কাজ করছেন, বলছেন, ক্যাম্পেইন করছেন, সজ্জন মানুষ প্রত্যেকে, কিন্তু তারা কতটা দলকে নাড়াবেন তো সম্ভব না। সেই দল তো আবারও ক্ষমতায় যাওয়ার পরে সে ভিন্ন রীতিতে চলে যেতে পারে। আমার মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার নিয়ে আলোচনা প্রয়োজন। যদি ওনারা বলে থাকেন যে না ঠিক আছে, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, তাহলে ধারাবাহিক প্রক্রিয়া এই সংলাপের সাথে সাথে এটাও শুরু হোক, যে আমরা দেখতে চাই যে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে আলোচনা শুরু করেছে দ্বিকক্ষের কি করা যাবে, বা আমরা সংখ্যার কি করব, আমরা নারী আসনের কি করব, কোন প্রক্রিয়া নির্বাচিত করব। এটা তো শুধু বিএনপির একার সিদ্ধান্তের ব্যাপার না। বিএনপি বড় দল সে সিদ্ধান্ত নিল যে পরপর একজন 2 মেয়াদে থাকবেন, একটা ব্রেক দিয়ে আবার থাকবেন, কিন্তু এটাকে তো সাস্টেনেবল করতে হবে। তো সাস্টেনেবল করতে গেলে তো অন্যদের সঙ্গে আলাপ করতে হবে। আমার মনে হচ্ছে এটা একটা প্রধান ঘাটতি, এবং এই উপাদান আমি 11-র কুশলবদের কথা বলছি না, সেটা হয়তো দে আর নট দি রাইট স্টেক হোল্ডার এই কাজটা করার জন্য। এখন যারা আছেন তারা আমাদের মনোনীত, আমরা তাদেরকে পাঠিয়েছি, তাদের ব্যাপারে আমাদের কোনো প্রশ্ন নেই। কিন্তু এই প্রক্রিয়া তো ছিল, এটা 90-এর পরেও ছিল। অতএব সংস্কার আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে কখন আসেনি, আমরা এটাকে কেবল পরিবর্তন আকারে মনস্তত্ত্বের পরিবর্তন না করলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি কোনো রকম সংলাপ দেখছি না, এবং সবচেয়ে বড় কথা আমি বড় আস্থার ঘাটতি দেখছি। সে আস্থার ঘাটতি দলগুলোর মধ্যে, দলগুলোর সঙ্গে যারা সংলাপ আয়োজন করছেন তাদের মধ্যে কতটুকু আছেন সেটা তো পরিমাপযোগ্য না, কিন্তু কথাবার্তাতে তো সেই প্রবণতাই লক্ষ্য করে যে আমি কবে ওই তারিখটা দেব, কবে আমি ঠিক করব, আপনি কেন বিভিন্ন রকম কথা বলছেন। তার মানে তো একটা এক ধরনের, আমি সমন্বয়হীনতা বলবো না, কারণ কেউ তো কাউকে সমন্বয় করছেন না, কিন্তু দুই পক্ষ আমরা একটা কমন ফুটিংয়ে তো আসতে পারছি না, মানে যারা সরকারে আছেন এবং অন্যান্য। তো এইভাবে আমি চ্যালেঞ্জগুলোকে আগে দেখি, এবং সেই চ্যালেঞ্জের মধ্যে থেকে উনি যেটা বললেন যে সে ব্যাপারে তো নিশ্চিত যে আমাদের সামগ্রিক পরিস্থিতি, বৈশ্বিক পরিস্থিতি, অর্থনৈতিক, এবং আমরা যারা সেটা আমরা এটাকে এমন একটা পর্যায়ে এখন নিয়ে এসেছি, বা এমন একটা পর্যায়ে এসে গেছে যে দিন তারিখ দেওয়ার আবার কোনো বিকল্প নাই। মিস্টার সর্দার সাকাত হোসেন বকুল, আমার মনে হয় প্রশ্ন করবার কিছু নাই, আমরা বলবার জন্য অনেক উপাদান তিনি তৈরি করে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমি প্রথমেই একটা পয়েন্টে আসতে চাই, এটা হলো যেটা কেয়ারটেকার গভর্নমেন্টের উইথড্রয়াল ফ্রম দ্য ইলেকশন সিস্টেম, যেটা উনি বলেছেন। আমরা সংস্কারের কথা বলি, এখন মনে করেন যে ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরের কথা একটু আসছে এখানে। আপনার বোধহয় মনে আছে, আমরা যখন 91-এর গভর্নমেন্টের পরে যখন সাইফুর রহমান সাহেব আমাদের অর্থমন্ত্রী 2001-এ যখন দেখলেন যে পলিটিক্যাল লোকজন যদি দল থেকে যদি এমপিদের ডিরেক্টর করা হয়, এটা 91 গভর্নমেন্টের এন্ড 3rd ইয়ার থেকে শুরু হয়েছে, তাহলে ব্যাঙ্কগুলিতে কারাপশন রেট বেড়ে যায়। ডিসবার্সমেন্ট অফ লোন উইদাউট কোয়ালিটেটিভ স্টাডি, কোয়ান্টিটেটিভ স্টাডিতে পার্টির লোকজনকে দিয়ে দেওয়া হয়, বা নিশ্চয়ই কোনো দুর্নীতি করে দেওয়া হয়। উনি ডিসকন্টিনিউ করলেন পার্টির লোকদের ব্যাংকে ডিরেক্টর করা। ইট ওয়াজ এ ভেরি গুড স্টেপ, গুড রিফর্ম ফর দ্য মানে বোর্ড অফ ডিরেক্টরস ইন দ্য ব্যাংক, ন্যাশনালাইজড ব্যাঙ্কগুলিতে। বাট আদৌ কি থেকেছে সিস্টেমটা? আওয়ামী লীগের আমলে এসে দেখেন আপনি কী হারে লুটপাট হয়েছে। আমি নাম বলতে চাই না, একজন মহিলা ডিরেক্টর বেসিক ব্যাংক, কত শত কোটি টাকার মালিক হয়েছে, ব্যাংক লুট করে নিয়ে গেছে সবাই। এটা কিন্তু একটা রিফর্মস ছিল বিএনপির করা, বাট ইট হ্যাজ নট বিন কেপ্ট। এটাকে কিন্তু উইথড্র করে ফেলা হয়েছে। কেয়ারটেকার গভর্নমেন্ট, এটা তো সংবিধানে ছিল, সেটা সংবিধান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। কে উঠিয়েছে? কোর্ট। আমি এই কথাটা এই জন্য আসলাম যে আপনি শুধু সংস্কার দলগুলি করলে কিন্তু হবে না।
দেয়ার মাস্ট বি ভেরি গুড সেই বিধান সেই কেয়ারটেকার ব্যবস্থাকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে বিএনপি, অভিযুক্ত বিএনপির বিরুদ্ধে আছে ক্ষমতা আছে। আমি কিন্তু এখানে মানে কোনো এটা দলের প্রশ্ন হিসাবে আমি তোলবার কথা সুযোগ বলছি। তৈরি করে দিয়েছে বিএনপি। কে করেছে বা না করেছে আমি কিন্তু ওটাতে যেতে চাই না। আমার কথাটা হলো কি হলো, এটা কেয়ারটেকার গভর্নমেন্ট, ঠিক আছে বিএনপি যদি ভুল করে থাকে সেটা বিএনপির ভুলটা শুধরে কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে, আরো শক্তভাবে করা হবে। বাট এটাকে একেবারে অ্যাবলিশ করে দেওয়া হলো, কাকে দিয়া? কোর্টকে দিয়া। এই যে কোর্ট একটা হস্তক্ষেপ এখানে করতে পারলো, কোর্ট কিন্তু সোমোটো করেনি, দে হ্যাড বিন ডাইরেক্টেড বাই দ্য পাওয়ার গভর্নমেন্ট, এবং সেই পাওয়ারে খায়রুল হক সাহেব এটা করেছেন তার নেত্রীকে খুশি করার জন্য। সেইখানে আমি বলবো কোর্টকে ইন্ডিপেন্ডেন্ট করা, ওইটা সংস্কারও করতে হবে এগুলির সাথে। খালি আমরা রিফর্মস করলে কিন্তু হবে না। অনেক রিফর্মস আমরা এখন করতে পারবো। ব্যাংকের রিফর্মসের কথা উনি বলেছেন, হ্যাঁ অনেক রিফর্মস করা হচ্ছে। এই রিফর্মসগুলো যদি আসলে না থাকে, যারা ডাইরেক্টর তারা যদি লোন নিতে পারে, আবার যদি বলে যে না নেওয়া অসুবিধা নেই, মিনিস্টার বললেই হবে অর্থমন্ত্রী। কাজে রিফর্মসগুলো হইতে হবে ভেরি মাচ লিগেল বেস দেখে, এবং এমনভাবে করতে হবে যেখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এগুলির জন্য অনেক অ্যানালাইসিস করে খুব লেজিসলেটিভ সাইডটা দেখে কোর্টকে সাথে নিয়ে কোর্টকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে 100%। সংসদের অথরিটি কতটুকু, গভর্নমেন্ট কোন ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবে, ইচ্ছা করলে ব্যাংকের ডাইরেক্টর আবার করতে পারবে, এগুলিকে বন্ধ করতে হবে। রিয়েল রিফর্ম যদি আপনি মিন করেন, তাহলে যেগুলি এখন করা হবে ফর দ্য গুড অফ দ্য নেশন, যে রিফর্মসগুলি এখন করা হবে ফর দ্য ইকোনমিক বেটারমেন্ট, ফর দ্য পলিটিক্যাল বেটারমেন্ট, এই রিফর্মগুলি যাতে স্বার্থান্বেষী কোনো সরকার এসে, কোনো রাজনৈতিক দল এসে যাতে শেষ না করে দিতে পারে, যাতে উইথড্র না করতে পারে, যাতে আবার সমাজটাকে ধ্বংসের পথে না নিতে পারে, ওই প্রোটেকশনটাও রিফর্মসের মধ্যে লিগেলি দিতে হবে, যাতে করে নোবডি ক্যান টাচ ইট, এটাও করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে যেটা বলছি, সংরক্ষিত নারী আসন সংসদে এখন বিএনপি যেটা বলেছে যে আমরা সংসদে এসে এটা করবো, আমি মনে করি দ্যাট ইজ দ্য কারেক্ট থিং। কারণ এই জিনিসটা এখন বলবে 350, আমরা সংসদে এসে বলবো যে এটা 300 থাকবে, 12 কমাই দিলাম বা 400 করে ফেললাম। কাজে আমি যে জিনিসটা মেন করতে চাই সেটা হলো উই শুড ডু সামথিং, রিফর্মসটা এমনভাবে করা উচিত। এখন একটা গাইডলাইন দেওয়া যায় যে পরবর্তী গভর্নমেন্ট যে আসবে সে 400 করবে। একটা কাজ তো হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে বা বিএনপিকে এই কমিটমেন্টের জায়গায় নিয়ে আসার চেষ্টা। হ্যাঁ, কমিটমেন্ট আপনি রক্ষা করবেন কি করবেন না, যখন রক্ষা করবেন না, এখন কমিট করলেন যেটা প্রফেসর শামীম রেজা বললেন, হয়তো স্বাক্ষরও করলেন না, তখন তো ভবিষ্যতে প্রফেসর শামীম রেজা বলতে পারবে যে আপনি স্বাক্ষর করেননি, এই হচ্ছে আপনার চরিত্র। সেটাও তো একটা অগ্রগতি। ওইটা তো আমি আগেই আপনাকে বললাম যে এখন কিন্তু সংস্কারটা করলে যদি কেউ উঠায় দেয়, পরে কিন্তু জাতি বসে থাকবে না। অফ দ্য রেকর্ড বলতেছিলাম। আবার কিন্তু আমরা রাস্তায় নামতে পারবে, আমাদের কিন্তু এখন আর জাতি সে আগের জায়গায় নেই। কাজে এখন করলে যে রক্ষা করবে না, 1991 কিন্তু আমরা সংসদীয় গণতন্ত্র করতে হয়েছে। হ্যাঁ, তখন যে না করলেও তো পারতাম, বাট করেছি, এবং ইট ইজ আবার অনেক কিছু করেন, মানে অনেক কিছু হয় না, বাট সবচেয়ে ইম্পর্টেন্টটাই হয়েছে, যেটা মানে পার্লামেন্টারি ডেমোক্রেসিটা ওটা হয়েছে। কাজে আমি মনে করি যে এটা সংস্কারগুলো, যেটা দলীয় সংস্কার, এই সংস্কারের সাথে প্রত্যেকটা রাজনৈতিক দলের সংস্কারের দরকার আছে। সেটাই তো উনি বলছেন, যেটা শামীম ভাই বললেন, এটারও কিন্তু দরকার আছে। খালি এই জিনিসগুলি সবকিছু করতে হলে যেটা, এই যে একটা আবার ফিরে আসে আমি এখানে, জাতীয় ঐক্যমত্যের প্রয়োজন আছে। কিন্তু আদৌকে আমাদের জাতীয় ঐক্যমত্যটা হওয়ার দিকে কোনো লক্ষণ দেখতেছি আমরা? আগের দিন বলতেছে যে আমরা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাই। আমি কারো সমালোচনার জন্য বলতেছি না, আই এম জাস্ট টকিং অ্যাবাউট দ্য নেচার অফ আওয়ার পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড পলিটিক্যাল লিডার্স। আগের দিন যেটা আমি বলতেছি, সাখাওয়াত হোসেন বকুল, যে আমরা নির্বাচন মানে ফেব্রুয়ারির মধ্যে আমরা নির্বাচন চাই। তার মানে উই মিন যে বিফোর দ্য রমজান। পরের দিনে দেখলাম দৃশ্যমান বিচার এবং দৃশ্যমান সংস্কার হলে। এখন হোয়াট ইজ দৃশ্যমান, হোয়াট ইজ ভিজিবল মানে বিচার, হোয়াট ইজ ভিজিবল রিফর্মস, এটা তো উনি বলেন না, তো ক্লিয়ার করতে হবে। এইভাবে যদি আমরা বেগ কথা বলে যাই, তাহলে তো এইভাবে বেগ বলতে বলতে ইলেকশনের ডেটও আসবে, এই গভর্নমেন্ট চান্স নিয়ে নেবে, ষড়যন্ত্রকারীরা চান্স নেবে। আমি ওয়ারিড অ্যাট ওয়ান প্লেস যে আমরা কিন্তু এখনো কতগুলি বেগ টার্মের উপর আছি, সংস্কার 8 মান্থস পাস্ট, বিচার, আজ পর্যন্ত কি একটা বিচার হয়েছে? বিচার ব্যবস্থা তো প্রথম থেকেই ডিস্টার্ব হয়ে গেছে। ওবায়দুল কাদেরের মতো লোক যে নাকি সবচেয়ে ইনস্টিগেট করেছে স্টুডেন্টদের, তার ছাত্রলীগকে, যে আমাদের ছাত্রলীগই যথেষ্ট আক্রমণ করে, এবং তার বক্তব্যের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর অমানসিক নির্যাতন শুরু করেছে ছাত্রলীগ, ফায়ার আর্মস নিয়ে। পুলিশের পরিবর্তে তারা দে স্টার্টেড ফায়ারিং ওভার দ্য স্টুডেন্টস পার্টিসিপেটিং ইন দ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই ওবায়দুল কাদের তো 5ই আগস্টের পরে 3 মাস 8 দিনের মতো ডাকাইছিল। টু হোম, উইথ হোম? নিশ্চয়ই আমাদের মানে গভর্নমেন্টের লোকও জানতেন। আপনি 3 মাস 8 দিনে স্পেসিফিক কিভাবে বলছেন? হি লেফট দ্য কান্ট্রি অন 9th of November, ওইভাবে হিসাব করে বলছে 1-2 দিন এদিক সেদিক হতে পারে। আচ্ছা, বর্ডারের যে রেকর্ডটা আমরা তখন দেখেছি সেটা হলো 9th November হি লেফট দ্য বর্ডার। ওই হিসাবে বললাম, তো এতদিন সে কোথায় ছিল ওর মতো লোক?
কাজে ওইখান থেকে তো বিচার ব্যবস্থা ডিস্টার্ব হয়ে আসতেছে। আজ পর্যন্ত এই যে প্রায় 9 মান্থস রানিং একটা বিচার তো এখনো হয় নাই, এই ক্রিমিনালগুলি তো আর ধরা পড়ে নাই। আচ্ছা, এরপরে ধরে নিলাম বিচার ব্যবস্থার পিছনে আমরা আছি, কিন্তু দৃশ্যমান বিচার ব্যবস্থা যে বললেন, এখনও তো এই গভর্নমেন্টের কাছে সেই সৎ ইচ্ছা আমরা দেখতেছি না, অ্যাডভাইজারদের কথাবার্তা আমরা বুঝতেছি না। রিফর্মসের ব্যাপারে এখন তো কনক্রিট ওয়েতে দলগুলিকে নিয়ে বসেন নাই। উনি বলেছেন রাজনীতিবিদের বাইরের লোক আছে, ওকে লেট আস অনার দ্যাট। ওই সুশীল সমাজের মানুষ নাগরিকদের নিয়ে বসুক একটা টেবিল, ওভার দ্য টেবিল, যে আপনি আমাদের দুজন নিয়ে বসছেন, এইভাবে বসে ইউনিসেফ শুড রিপ্রেজেন্ট দ্য অ্যাডভাইজারি কাউন্সিল, যে লুক, these are the two parts of the reforms. One, I can do now. And the second part, you can do after forming the government, whoever goes in the power. আর আমাকে ফার্স্ট পার্টটা করতে আমার 6 মাস, 7 মাস, 8 মাস, হোয়াট এভার দ্য টাইম হি নিডস, হি শুড স্পেল আউট ইন দ্য মিটিং। সেইখানে সকল রাজনৈতিক দলগুলি একটা কনসেনসাসে কিন্তু আসতে হবে ওইখানে, এসে তাদেরকে বলতে হবে ওকে ইউ টেক দিস টাইম। এইটা বলার পরে হি শুড ডিক্লেয়ার দ্য রোড ম্যাপ ফর দ্য ইলেকশন। আলটিমেটলি কিন্তু নির্বাচনের কোনো অল্টারনেটিভ নাই। একটা নির্বাচিত সরকারের বিকল্প কিন্তু অনির্বাচিত সরকার হতে পারে না। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এবং বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু এইভাবে যদি কন্টিনিউয়াসলি আমাদের একটা অনির্বাচিত গভর্নমেন্ট থাকে, দেয়ার উইল বি কার্টিলমেন্ট ওভার দ্য ইন্টারন্যাশনাল পলিটিক্স, ট্রেড, বিজনেস, পলিটিক্স, বা আমাদের রিলেশনশিপ, পলিটিক্যাল রিলেশনশিপ, এভরিথিং কিন্তু আমাদের ডিস্টার্ব হয়ে যাবে, আনইথিক্যাল হয়ে যাবে। আমরা ইলেকশনটা আমাদেরকে খুব দরকার, সেটার একটা রোড ম্যাপ দেওয়া উচিত, ওইটা দেখে আমরা সামনের দিকে যেতে পারি। এই যে আমাদের ইলেকশনের রোড ম্যাপ, তারিখ নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখছি আমরা যে এক এক দলের এক এক রকমের চাওয়া ইচ্ছে। বিএনপি একরকম বলছে, জামাত আরেক রকম বলছে, নতুন পার্টি এনসিপি আরেক রকম বলছে, এবং সরকারের চাওয়াটাও স্পষ্ট নয়। এই জায়গাটা কিন্তু খুব মানে কৌতূহল উদ্দীপক, এবং আমাদের গভীরভাবে একটু বিশ্লেষণ করবার প্রয়োজন আছে। যে আমরা একটা সংস্কার প্রস্তাব দাঁড় করিয়েছি, বিভিন্ন কমিশনগুলো জনগণের সঙ্গে আলাপ করেছে, বিভিন্ন পক্ষের সঙ্গে আলাপ করে তার একটা প্রস্তাব আমরা ধরে নিলাম যে এটাই জনগণের মত, যদিও এটা নিয়ে আলোচনা আছে যে কতখানি জনগণ এখানে মত দিতে পেরেছে, ঠিক আছে, তারপরে একটা মত প্রতিফলিত হয়েছে, এবং তার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে যে দেখুন জনগণ এটা বলেছে, এখন আপনারা কি করতে চান, বিশেষজ্ঞরা এটা বলেছেন। কিন্তু এখানে একটা বিষয় কিন্তু সাথে সাথে খেয়াল করতে হবে যে এই যে দলের দিক থেকে যে কথাগুলো আসছে বিভিন্ন, সেইটাকে আপনি কিভাবে নেবেন? সেটা কি দলের এজেন্ডা হিসাবে নেবেন, নাকি এই মুহূর্তে আমাকে কি করতে হবে যে বাংলাদেশের সংস্কার সেই প্যাকেজ হিসাবে নেবেন? আমি কথাটা স্পষ্ট করতে পারছি কিনা জানি না। ধরুন এনসিপি একটা দল, সে তার গঠনতন্ত্রে বলতেই পারে যে আমি যদি কখনো ক্ষমতায় যাই, আমি বাংলাদেশের এই রিপাবলিক ঘোষণা করব, আমি এই কক্ষ করব, যেভাবে অপর আমরা সারা পৃথিবীতে তাই দেখেছি। পাশের দেশ বিজেপি ক্ষমতা আসবার আগে দীর্ঘদিন পর্যন্ত তার এজেন্ডা ফ্রড করে গেছে, যে আমি যদি কোনোদিন কংগ্রেসকে সরিয়ে আসতে পারি আমি কিন্তু কাজ করব। আপনি দেখবেন লেবার এবং কনজারভেটিভরা ব্রিটেনে একই কাজ করে, সে ক্ষমতায় প্রয়োজন আসতে পারে না, কিন্তু সে তার এজেন্ডা ছাড়ে না, যে এটাই আমার ইশতেহার। জেরেমি করবেন সে কি করবে একদম প্রকাশ্য বলার পরে পারেননি, জনগণ তাকে গ্রহণ, সবখানেই তাই। কিন্তু এখানে ধরুন এনসিপি যখন বলছে, তখন এজেন্ডাকে এনসিপি রাজনৈতিক দল হিসাবে তার গঠনতন্ত্র থেকে গেলে কি করবে এইটা বলছে, নাকি সে বাধ্য করতে চাইছে যে এটা আপনি করবেন, তারপরে আমি ক্ষমতায় গেলে আমার এটা সুবিধা। বিএনপি যখন বলছে, তখন বিএনপির এজেন্ডাটাকে আমি ধরবো যে এইটা বিএনপির এজেন্ডা, বিএনপি এটা করবে। হ্যাঁ, সংস্কারের একটা এজেন্ডা তো আসছে, সেখান থেকে আমি কিছু নেব। আমি যদি 31 দফা ধরি, আমি অন্য একটা অনুষ্ঠানে বলেছি যে 31 দফা তো স্ট্যাটিক কোনো কিছু না, এটা ভালো উদ্যোগ, কিন্তু বিএনপির জন্য ভালো হবে এটার হালনাগাদ করা, যে ঠিক আছে তখন তার সংস্কারের কথা ছিল না, তখন তার এই অভ্যুত্থান ঘটেনি, যেহেতু অভ্যুত্থান ঘটে গেছে, একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তাহলে 31 দফার মধ্যে আমি এই সংযোজন বিয়োজন করবো, এগুলো নেব। কিন্তু আমাকে পার্থক্য করতে হবে যে বিএনপির অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, যে এর আগে দেশ পরিচালনা করেছে, সরকারে ছিল, বিরোধী দলে ছিল, বিভিন্ন ক্যাপাসিটিতে, কোনো কিছুতে ছিল না, তাও সে বৃহৎ দল। যখন সে কোনো কিছুতে না, তখন সে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল। তাহলে এইটাকে আমি বিএনপির দলীয় এজেন্ডা, সে ক্ষমতায় গেলে কি করবো ওইটা নেব, নাকি এই সংস্কারের সাথে সাহায্যপূর্ণ ধরবো? একই কথা অন্য জামাতের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এই জায়গাটা কিন্তু একটা গোলমেলে হয়ে উঠছে, এবং যে কারণে আমরা কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারছি না, এবং আমরা স্পষ্ট করে বলতে পারছি না যে কোনটুকু সংস্কার যেটা সবার জন্য প্রযোজ্য, বাংলাদেশ রাষ্ট্রের জন্য প্রয়োজন, বাংলাদেশ রাষ্ট্র অর্থনীতির জন্য প্রয়োজন, রাজনৈতিক অগ্রগতির জন্য প্রয়োজন, পররাষ্ট্রনীতির জন্য, কৌশলগত প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রয়োজন, সেইটা নিয়ে কথা বলছি, নাকি তোমার দলীয় এজেন্ডা? এবং একই সঙ্গে ওই দিক থেকে যদি আমি চিন্তা করি, এটা কি কখনো পুরোপুরি সম্ভব যে আপনি সংস্কার মেপে দিয়ে স্বাক্ষর করে একটা দলকে নির্ধারণ করে দেবেন যে তার দলীয় এজেন্ডা কি হবে? সেটা আপনি পারেন কিনা, বা সেটা বাস্তবসম্মত কিনা?
আমরা এখানে সবাই স্বাক্ষর করলাম, প্রত্যেকে স্বাক্ষর করলো, কিন্তু সেটা তো তার পূর্ণাঙ্গ দলীয় এজেন্ডা নাও হতে পারে। একটা থিওক্রেটিক দল, তার যে এজেন্ডা তার সঙ্গে তো বিএনপির এজেন্ডা মিলবে না, বিএনপির এজেন্ডার সঙ্গে তো এনসিপির এজেন্ডা মিলবে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, তার সঙ্গে তো বাম সংগঠনগুলোর এজেন্ডা মিলবার কথা না। তো তাই যদি হয় তাহলে আমি কোনটুকু আসলে কালেকটিভলি সংস্কার বাংলাদেশের জন্য যেটার ব্যাপারে নন নেগোশিয়েবল, আর কোনটুকু দলের, সেই পার্থক্য কিন্তু আমরা করতে পারছি না। এবং আমি মনে করি সেটাও জটিলতা তৈরির কিন্তু একটা বড় কারণ। এবং কোনো কোনো ক্ষেত্রে যে বক্তব্যগুলো আসছে, যে বক্তব্যগুলো বাস্তবায়ন যোগ্য না তা আমি বলছি না, কিন্তু সেটা বাস্তবায়ন করতে গেলে এত দীর্ঘ আলোচনা এবং দীর্ঘ সময়, যেমন ধরুন নেদারল্যান্ডসে তাদের সংবিধানে দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে এরকম এজেন্ডা বাস্তবায়নে কয়েক দশক লেগে গেছে। যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে উচ্চকক্ষ ছিল, সেই উচ্চকক্ষ কি ফরম্যাটে রাখবে, কিভাবে রাখবে, সেটা নিয়ে আলোচনাই হচ্ছে গত অন্তত 1-1.5 দশক ধরে, যে কিভাবে এটা রাখা যাবে। ভারতের পার্লামেন্ট রিফর্ম নিয়েও কিন্তু আলোচনা আছে যে সেটা কিভাবে হবে বা না হবে। এই আলোচনাগুলো শুরু হওয়ার পরে এটা বাস্তবায়িত 1, 2, 3, 4 দশক পর্যন্ত আমরা দেখেছি। সুতরাং একটা রিপাবলিকের ধারণা, সংবিধান থাকা অবস্থায় একটা 54-55 বছরের ম্যাচিউরড স্টেটে এটাকে রিপ্লেসমেন্ট করার পদ্ধতিটা কি হবে, সেটা কিন্তু একটা কালেকটিভ অ্যাকশনে গেলেও বা কালেকটিভ এগ্রিমেন্টে গেলেও রাজনৈতিক এজেন্ডার সাথে যদি সাযুজ্যপূর্ণ না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে সেটা যাবে না। অথবা আমার কথার সারাংশটা এইটাই যে কোনটুকু কালেকটিভ এজেন্ডাতে যাচ্ছি আর কোনটুকু আমার দলীয় এজেন্ডা। দলীয় এজেন্ডা থাকলে দল থাকবে কি করে, তার এজেন্ডা যদি না থাকে, এটাই স্বাভাবিক কিনা। আমি দলে গেলে, আমি ক্ষমতায় গেলে এই কাজ করব, এটা তো বলার অধিকার আমার আছে। তো তাহলে কি প্রত্যেক দলের একই এজেন্ডা হবে? যদি ভাইকেও প্রশ্ন করি যে তাহলে কি আমরা স্বাক্ষর করার পরে এনসিপি, বিএনপি, জামাত প্রত্যেকের তাহলে ইশতেহারে একই কথা লেখা থাকবে যে আমি তো স্বাক্ষর করে আসছি? এটা তো সম্ভব না। তো তাই যদি না হয় তাহলে আমি মনে করি যে দুটোই জারি থাকবে, দুটোই জারি থাকবে। আমরা যে মৌল সংস্কারের প্রশ্ন এবং সংস্কারের আলোচনা বলে আসলে রুটিন কাজ আবার থামিয়ে রাখা যাবে না, রুটিন কাজ থামিয়ে রাখা যাবে না। যেমন ধরুন এখন যে সংস্কারগুলো টাস্ক ফোর্স দিয়েছে, যে সুপারিশ, সেগুলো সরকার করছেন না কেন পুরোপুরি? দুদিন পর পরে কেন টাস্ক ফোর্সের যারা ছিলেন তারা দাবি করছেন যে সরকার কেন আরম্ভ করে, কেন শতভাগ সেটা বাস্তবায়ন হচ্ছে না? টাস্ক ফোর্স দিয়ে দিয়েছে, এটার জন্য রাজনৈতিক দলগুলো কোনো আপত্তি তুলছে না, জনগণ কোনো আপত্তি তুলছে না, কেউ আপত্তি তুলছে না। আবার যেগুলো আমরা মনে করছি যে ইতিমধ্যে প্রায় সংস্কারের আমরা একমত হব, তার অনেকগুলো তো শুরু করে দেওয়া যায়, এক্সিকিউটিভ অর্ডারে তো আমরা শুরু করে দিতে পারি। ঠিক আছে, যদি অধ্যাদেশ লাগে, অন্য কিছু লাগে, সেটা পরের বিষয়। সুতরাং আমি মনে করছি যে এটাও কিন্তু একটা বড় আলোচনার জন্ম দেবে, যে আমি এই এজেন্ডাই আমার এজেন্ডা, এই ইশতেহারই কি আমার ইশতেহার, নাকি আমারও নিজস্ব ইশতেহার আছে, এবং আমি চাপিয়ে দেবার আগে কোনো নির্দিষ্ট দলের পক্ষ থেকে এটাই করতে হবে, এটা না করলে আমি কোনোভাবে মানব না, তাহলে তো আমি দলীয় আদর্শ এবং আমার কালেকটিভ গোলের মধ্যে আমি তো কোনো রকম পার্থক্য তৈরি করতে পারছি না। সেটাও আমি মনে করি যে এই নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে, আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যে যাওয়ার ক্ষেত্রে আমরা কোনটা শুরু করব, সেটার ক্ষেত্রে আমি মনে করি একটা বড় প্রতিবন্ধকতা, যেটা এটা আমরা কেউ তুলছি না বা বলছি না, কারণ দলগুলো এখন অজনপ্রিয় হতে চায় না। স্বাভাবিক, পুরনো একটা দল বিএনপি জামাত তো চাইবে না নতুন কোনো ইস্যু তুলতে, সে চাইবে যে ঠিক আছে আমাকে ডেকেছে, আমি আলোচনায় যাই। আমি বলছি না যে তাদের নিষ্ঠা নাই বা তাদের আগ্রহ নেই, অবশ্যই তাদের নিষ্ঠা বা আগ্রহ আছে, কিন্তু আমি মনে করি যে আমার দিক থেকে মনে হয় যে এটাও একটা বড় ইস্যু। ধন্যবাদ শামীম রাজা সাহেবকে। আমি একটু ডিফার করবো ওনার সাথে কয়েকটা ব্যাপারে, যেমন দলীয় এজেন্ডা কি রাষ্ট্রীয় রিফর্মসের এজেন্ডা কিনা। এখানে দেখেন যেমন আমাদের 31 দফা, এখানে সব যে মানে রাষ্ট্রীয় এক্ষুনি রিফর্মস করতে হবে, উই ডিডন্ট মিন দ্যাট। আমি প্রত্যেকের ব্যাপারে বলছি কথা। এখন রাষ্ট্রীয় দলগুলির এজেন্ডা থাকবে, যেমন বাম রাজনীতিগুলি একটা সোশ্যালিজম থাকে, কমিউনিজম থাকবে, ফিনান্সিয়াল কতগুলি রিফর্মস থাকবে। এটার সাথে আমাদের যারা রাইট পলিটিক্স করে বা লিবারেল ডেমোক্রেটিক পলিটিক্স করে মিলবে না। সেটা হলো যার যার দলীয় এজেন্ডা। বাট দ্য প্রেজেন্ট ইস্যুজ হলো জাতির জন্য যেটা রিফর্মসের যে এজেন্ডাগুলি, সেটার জন্য সকল এই যে কমিশনগুলি কিন্তু রিফর্মসের প্রস্তাব দিয়েছে, সকল রাজনৈতিক দলগুলি রিফর্মসের প্রস্তাব দিয়েছে। দ্যাট ইজ নট পলিটিক্যাল এজেন্ডা, দ্যাট ইজ পলিটিক্যাল এজেন্ডা, পার্টি এজেন্ডা প্লাস ফর দ্য স্টেট। দ্য পার্টি যে রিফর্মসগুলি দিয়েছে, অফকোর্স ইট ইজ পার্ট অফ এজেন্ডাস অফ দ্য পার্টি, থ্রোন ফর দ্য স্টেট, ফর রিফর্মস ফর দ্য বেটারমেন্ট অফ দ্য নেশন। দলের যে রিফর্মসগুলি থাকে ওগুলো কিন্তু বেটারমেন্ট ফর দ্য নেশনই থাকে, সবগুলি থাকে। বাট কিছু যাবে স্টেট পর্যায়ে ফর ইউনিফিকেশন অফ দ্য ডিসিশনস অফ অল দ্য পলিটিক্যাল পার্টিজ, ঐক্যমতের ভিত্তিতে জাতির জন্য এই রিফর্মসগুলি ঠিক এই মুহূর্তে করা, যাতে করে আমাদের আর ফেসিজমের জন্ম না হয়, যাতে আমাদের আর লুটতরাজ ব্যাংকগুলিতে না হয়, যাতে আমাদের আর মানুষ টাকা বিদেশে পাচার করার স্কোপ না থাকে, যাতে বিচার বিভাগকে আর হস্তক্ষেপ না করা যায়, যাতে আর 70 ক্লজে দ্বারা বন্দি না করা হয় এমপিদেরকে। এগুলি কতগুলি কমন রিফর্মসের
বিষয় রয়ে গেছে, যেটার ব্যাপারে প্রত্যেক দলের পক্ষ থেকে এগুলি রিফর্মসের প্রস্তাব দেওয়া হয়েছে, যেটার কারণে আপনি দেখবেন যতগুলি রিফর্মস এসেছে তার মধ্যে আমাদের কিন্তু আমি এক্সাক্ট ফিগারটা মানে 90% রিফর্মসের সাথে বিএনপি একমত পোষণ করেছে, যেগুলি হ্যাঁ উই শুড ডু অল দিস থিং, যেটা সকল পলিটিক্যাল পার্টিতে। এক নাম্বার 2, কিছুগুলিতে অ্যাড করেছে, আরও রিফর্মস হইতে হবে। আর ভেরি ফিউ যে এটা ডিসএগ্রি করেছে, যেগুলি সংবিধানের দরকার রয়েছে বা পার্লামেন্টের প্রয়োজন, এগুলি ডিসএগ্রি করেছে। বাট এখানে এজেন্ডা, পার্টির এজেন্ডা যে রাষ্ট্রীয় এজেন্ডা হিসেবে গৃহীত হবে না, নট লাইক দ্যাট। আমি এটা যদি আমি পারস্পরিক এবং দুইটাই, যেটা পার্টি থেকে এজেন্ডা যাবে, বিএনপি থেকে গেছে দ্বিকক্ষ বিশিষ্ট, কখন হবে? বাট পার্লামেন্ট হওয়ার পরে হবে, হ্যাঁ, সংখ্যা কত হবে পরে করতে হবে, এগুলি কিন্তু জাতীয়ভাবে অ্যাকসেপ্টেড হচ্ছে। তারপর ব্যালেন্স অফ পাওয়ার ইন বিটুইন দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অ্যাকসেপ্ট হচ্ছে সকল ধর্মের। এটা কিন্তু পার্টি এজেন্ডা, ইট ইজ পার্টি এজেন্ডা অ্যাজ ওয়েল, ইট ইজ দ্য এজেন্ডা ফর দ্য স্টেট, ফর দ্য বেটারমেন্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য স্টেট। তারপর আপনার 2 বারের বেশি কন্টিনিউয়াসলি একজন প্রাইম মিনিস্টার থাকতে পারবে না, এইগুলি আলোচনা হচ্ছে, বিভিন্নভাবে এগুলি দেওয়া হচ্ছে। অল দ্য পার্টির পক্ষ থেকে যে এজেন্ডাগুলি আসছে এগুলি পার্টি এজেন্ডা, প্লাস অল পার্টি ওয়ান্টস টু এস্টাবলিশ ইট ফর দ্য স্টেট অলসো, এটা চাচ্ছে। দ্য কনফিউশন ইজ হয়, কনফিউশন কিন্তু অনেক জায়গায়। নারী আসনের কথা বলছেন, ইটস ওকে, নারী আসন আমরা বলেছি সংসদ হওয়ার পরে আমরা ওখানে স্থির করব, উই ক্যান গিভ এ এমওয়ে যে নারী আসন এত হবে, সব পার্টি মিলে এখন করতে পারে, ডিফার থাকতে পারে। সেখানে সংসদে গেলে যদি আরও পার্লামেন্টের ডিসকাশন হয়, 300 জায়গায় 200 হইতে পারে, পার্লামেন্টে 400 জায়গায় 300 হইতে পারে, যেগুলি কনভারসেশন এগুলি ঠিক করবে। বাট এগুলিকে পার্টি এজেন্ডা মাস্ট বি রিগার্ডেড অ্যাজ দ্য এজেন্ডা ফর দ্য স্টেট। এটাতে ডাবল ডিভিশন করার কোনো, আমি উইথ অল রেসপেক্ট টু আমি বলি, এখানে ডিভিশন করার কোনো কিছু থাকবে না সব। আচ্ছা, রেফারেন্ডাম এখন যেটা আসতেছে রেফারেন্ডাম, ডিফারেন্স ইজ দেয়ার। গণপরিষদ, রেফারেন্ডাম, হোয়াই? উই হ্যাভ এ কনস্টিটিউশন, ইট ইজ নট এ রেভলিউশনারি গভর্নমেন্ট। তারা যে কথাটা বলতেছে গণপরিষদ, এটা বিপ্লবী সরকার হইতো, ইফ দে কুড নট কাম আন্ডার দ্য কনস্টিটিউশনাল প্রভিশন টু হোয়াইল টেকিং দ্য ওথ ইন দ্য বঙ্গভবন, তারা তো ওথ নিয়েছে এই সংবিধানের অধীনে, সংবিধানটাকে অ্যাগ্রি করেছে। যদি বিপ্লবী সরকার হইতো, গণপরিষদের প্রস্তাব দিয়ে কনস্টিটিউশন ইজ থ্রোন আউট, প্রেসিডেন্ট থ্রোন আউট। আমরা কিন্তু প্রেসিডেন্টকে বাদ দিতে পারিনি, বিকজ দেয়ার ইজ নো কনস্টিটিউশনাল প্রভিশন টু গিভ দ্য ইমপিচমেন্ট অ্যাগেনস্ট দ্য প্রেসিডেন্ট, পারি নাই। আচ্ছা, যদি জোর করে বের করতে, হুড সিলেক্ট দ্য প্রেসিডেন্ট, করার রাইট কিন্তু আমাদের নাই। একমাত্র রিভলিউশনারি বিপ্লবী সরকার যদি এটাকে আখ্যায়িত করতো তখন 5ই আগস্টে, তাহলে তারা করতে পারতো, এটাকে করতে পারেনি। এখন গণপরিষদ করে সংবিধান করবে, ইট ক্যানট বি অ্যাকসেপ্টেড। এটা তার পার্টির, কোনো পার্টি যখন বলে এটা পার্টি এজেন্ডা, বাট ইট ক্যানট বি দ্য ন্যাশনাল এজেন্ডা, এটা তো সেটাই বলবার চেষ্টা করেছেন, ওইটা কিন্তু হবে না। এখানে একটা জিনিস দেখুন, মানে অনেক ধন্যবাদ যিনি আমার বক্তব্য সম্প্রসারণ করেছেন। আমার বক্তব্যটা ঠিক ওখানেই, যে যদি আমাদের এই মুহূর্তের অধিকাংশ সংস্কার এজেন্ডা দলীয় এজেন্ডায় প্রতিফলিত হয়, এর থেকে আনন্দের তো আর কোনো কিছু নেই। এটা তো জনগণও চাই, সবাই সেটা চায়, কিন্তু একই সঙ্গে দলকে ডিসএগ্রিমেন্টের জায়গাও কিন্তু দিতে হবে এবং সেটাকে সম্মান করতে হবে। আমার ভীতির জায়গাটা ওখানে, যে একটা দল, একটা বৃহৎ দল, তার সবকিছু তো তার এগ্রিমেন্টে নাও আসতে পারে। আপনার পয়েন্টে আমি আসতেছিলাম, ওইখানে হলো যে এই যে একটা ঐক্যমতের আমরা কমিশন বলতেছি, বাট এখানে কিন্তু অনৈক্যের একটা সুর দেখা যায়। কি ব্যাপারে আসতেছে অনৈক্যটা? গণপরিষদ দিতে হবে, নির্বাচন এখন হবে না, গণপরিষদ দিয়ে সংবিধান পরিবর্তন করে ফেলতে হবে। কি করতে হবে? সংবিধানের প্রিয়াম্বল পরিবর্তন করতে হবে। 71 and 24 শ্যাল বি অন দ্য সেম প্যারালেল লাইন। হিয়ার ইজ দ্য কনস্পিরেসি। যেই জিনিসগুলি একেবারেই অসম্ভব করা, যেই জিনিসগুলি নট মেনটেনেবল অ্যান্ড নট টেনেবল ইন দ্য আই অফ ল অ্যান্ড অ্যাজ পার দ্য ক্লজেস অফ দ্য কনস্টিটিউশন, অ্যান্ড কোনো কোর্টে দাঁড়ালে এই কথাগুলি টিকবে না। দেয়ার ক্যানট বি এনি রেফারেন্ডাম অ্যাট দিস মোমেন্ট, দেয়ার ক্যানট বি গণপরিষদ নির্বাচন অ্যাট দিস মোমেন্ট। দ্য প্রিয়াম্বলে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, উই ক্যানট অ্যাগ্রি। মুক্তিযুদ্ধ করে আমরা একটা দেশকে স্বাধীন করেছি, উই হ্যাভ আর্নড এ নিউ ফ্ল্যাগ। আমরা বিশ্ব দরবারে নিজেদেরকে আমরা মানে পরিচয় করেছি, একটা দেশ, একটা ডেফিনিট টেরিটরিকে সবরিন করেছি আমরা। উই হ্যাভ আর্নড আওয়ার সেপারেট আর্মি, আর্নড আওয়ার সেপারেট কারেন্সি, আর্নড আওয়ার পার্লিয়ামেন্ট, আর্নড আওয়ার ডিগনিটি অ্যাজ এ নেশন। সেইখানে এটা আই রেসপেক্ট দিস বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে, যারা আত্মাহুতি করেছে, প্রত্যেককে আমি শ্রদ্ধা করি, শ্রদ্ধার সাথে স্মরণ করি। যতদিন বাঁচবো করবো, তাদেরকে স্মরণ করবো, শ্রদ্ধা করবো। বাট ইট ক্যানট বি ট্যান্টামাউন্ট টু দ্য ফাইট অফ 1971। 71 ইজ 71। আমরা একটা দেশ পেয়েছি, যেটার কারণে আজকে আমাদের বাংলার সন্তানেরা আর্মি চিফ হচ্ছে, চিফ জাস্টিস হচ্ছে, আমাদের ছেলেপেলেরা সেই বিজ্ঞানী হয়ে বড় বড় জায়গায় চলে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলিতে আপনার অবাধে বিচরণ করতে পারতেছেন, আমরা কথা বলতে পারতেছি। উই আর নট আন্ডার দ্যাট সভরেন্টি বিফোর 1971। একটা দেশ পাওয়া আর একটা সরকার বিতরণ করা কি এক জিনিস হতে পারে?
সেখানে প্রিয়াম্বলে হাত দেওয়া এগুলি একটা অনৈক্যের সুর সৃষ্টি করতেছে। ওইখানে আমি ব্যক্তিগতভাবে আই ফাইন্ড এ কনস্পিরেসি, আই হান্স এ কনস্পিরেসি, যে এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য কোনো একটা গ্রুপ ওই ফেসিবাদের হয়ে নতুন ষড়যন্ত্রে পা দিয়ে আবার তাদেরকে কামব্যাক করানোর একটা ষড়যন্ত্র করতেছে, অথবা বাংলাদেশে একটা তৃতীয় কোনো ষড়যন্ত্রের কাছে, বিশ্বের কাছে হেয় করে আমাদের দেশের সার্বভৌমত্বকে খাটো করার জন্য কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা এই ব্যাপারে যারা এই দেশের লাভার অফ দিস নেশন, আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওভার অ্যান্ড এবাভ পলিটিক্যাল পার্টিগুলির উপরে উঠে নিজস্ব ধ্যান ধারণা থেকে দেশের প্রতি খেয়াল রাখতে হবে, দেশের প্রতি মমত্ব বোধ থেকে চিন্তা করতে হবে আদৌ কি এগুলি সঠিক বলতেছে নাকি ইট ইজ এ কনস্পিরেসি এগেইনস্ট দ্য এক্সিস্টেন্স অফ দিস কান্ট্রি। না দেখুন, মানে এই জায়গাটাই কিন্তু আমাকে কিছুটা হলে উদ্বিগ্ন করছে। সেটা হলো যে আমরা সব বিষয়ে সম্মত হব না, এবং সব বিষয়ে সম্মত না হওয়াটাকে আমরা ডিসএগ্রিমেন্ট হিসেবে ব্র্যান্ডিং করব কিনা, ঝুঁকিটা সেখানে। অধিকাংশ ক্ষেত্রে আমরা একমত হচ্ছি, কিন্তু সংবিধান তো হঠাৎ করে একমত হওয়ার বিষয় না। যেমন ধরুন কিছু আপনার মনে হলো স্থানীয় সরকার নিয়ে যে প্রতিবেদন দিয়েছে তার সবকিছুর সঙ্গে কি বিএনপির একমত হওয়া সম্ভব? বা আমি তো নাগরিক হিসেবে সবকিছুর সঙ্গে, সবকিছুর সঙ্গে আপনি একমত না হলে যদি ইলেকশন না দেওয়া হয়, এইটা আমি বলছি যে তার মানে সেই অসম্মত হওয়াটাকে যদি ডিসএগ্রিমেন্ট হিসেবে ধরা হয়, যে আমি একটা কনসেনসাসে পৌঁছাতে পারছি না, সেটা কিন্তু আমাদের সেটা আমাদের জন্য একটা জটিল আকার ধারণ করবে। আমি সেই পার্থক্যটা করতে চাইছি যে আমরা তো সামগ্রিকভাবে একটা জায়গায় পৌঁছাতে চাচ্ছি, এবং উনি যে শব্দ দুটো বললেন, দেখেন এটা একটা বিমূর্ত ভাবও আছে যে আমার ফ্যাসিজম ঠেকাতে হবে কিংবা আমরা স্বৈরতন্ত্র ঠেকাতে হবে। এইটা কি শুধুমাত্র আইন করে ঠেকানো যায়? পৃথিবীর কেউ ঠেকাতে পেরেছে? বা ঠিক আছে, সংবিধান, আমরা বলছি যে সংবিধান এক ধরনের নির্বাচিত স্বৈরতন্ত্র তৈরি করে, তার কিছু কাঠামোগত পরিবর্তন করলে আপনি আপাতত ঠেকাতে পারবেন বা একটা লম্বা সময় পর্যন্ত ঠেকিয়ে রাখতে পারবেন। কিন্তু তারপরে আপনি যদি এই মুহূর্তে দক্ষিণপন্থীদের উত্থান দেখেন, একটা লিবারেল ডেমোক্রেসিতে আপনি জার্মানিকে কিভাবে ব্যাখ্যা করবেন, অস্ট্রিয়াকে কিভাবে ব্যাখ্যা করবেন, নেদারল্যান্ডসকে কিভাবে ব্যাখ্যা করবেন, ইটালিকে কিভাবে ব্যাখ্যা করবেন? কই সেখানে সংবিধানের কাঠামোই সমস্যা ছিল, বা অন্য কোনো আইন কানুনের সমস্যা ছিল, নাকি গণতান্ত্রিক চর্চায় কোনো সমস্যা ছিল? সমস্যা অন্য কোথাও নিশ্চয়ই দেখা দিচ্ছে, যার কারণে তাদের যে গণতান্ত্রিক কাঠামো, সেই গণতান্ত্রিক কাঠামো দক্ষিণপন্থীদের উত্থান হবার কথা না, কিন্তু ঘটছে। আমি বলতে চাইছি যে কাঠামো দিয়ে, কাঠামো সংস্কার জরুরি, একটা সময় পর্যন্ত সবসময় কাঠামো দিয়ে আপনি স্বৈরতন্ত্র কিংবা কাঠামো দিয়ে আপনি অন্য কোনো ধরনের সংবিধানের কারণে হয়েছে সেটা আপনি ঠেকাতে পারবেন না। কিন্তু একটু করে স্বৈরাচার কিন্তু শুধু ইচ্ছা করলে হওয়া যায় না, স্বৈরাচারের হাত অনেকগুলি থাকে। যেমন স্বৈরাচার যখন একটা স্বৈরাচার যখন একেবারে এক্সক্লুসিভলি যখন ডিক্টেটর হয়ে যায়, ফেসিজম স্টার্ট করে, তার হাতে পুলিশকে নিয়ে নেয়, সিভিল প্রশাসন নিয়ে নেয়, ডিফেন্স নিয়ে নেয়, পুলিশ প্রশাসন নিয়ে নেয়, জুডিশিয়ারি নিয়ে নেয়। আমাদের যে ফেসিজম আপনি যদি বিচার করেন দেখবেন সবগুলি উইপনকে সে নিয়ে নিয়েছে। জুডিশিয়ারিকে যদি হস্তক্ষেপ না করতো তাহলে কিন্তু সে নির্বাচনগুলি আগের রাত্রে ভোট করে কিন্তু যদি নির্বাচন কমিশনকে সে হাত না করতে পারত, ইফ দে আর দ্য ইন্ডিপেন্ডেন্ট বডি, জুডিশিয়ারি যদি ইন্ডিপেন্ডেন্ট হতো, যেই সংস্কারগুলি এখন করতে হবে, তাহলে কিন্তু ফেসিজমের সৃষ্টিটা এইভাবে হতে পারত না। এখানে কিন্তু দেখেন, একই সঙ্গে এটাও বলি যে এই কাজগুলো করার জন্য বিগত সরকারের কিন্তু কোনো অ্যামেন্ডমেন্ট করতে হয়নি। মানে তার কর্তৃত্ব বলে, আপনি খেয়াল করুন যখন জনপ্রশাসনে বা যদি আমলাতন্ত্রে আপনি বলি যে যেভাবে পদায়ন বা পদোন্নতির কিংবা দলীয় তাকে কোনো সংশোধনীতে যেতে হয়নি। পুলিশ বাহিনীর উপর যে প্রভাব বিস্তার করা রাজনীতি, তার জন্য তাকে কোনো সংশোধনীতে যেতে হয়নি। পুলিশের কমিশন নাই, ইন্ডিপেন্ডেন্ট কিন্তু ওই জায়গাতে না, আমি ওই কাঠামোতে আসছি। ব্যর্থতা কার? ব্যর্থতা আপনার, ব্যর্থতা আমার, ব্যর্থতা রাজনৈতিক দলের, ব্যর্থতা প্রত্যেকে। আমরা গণমাধ্যমে তাদের সমালোচনা করতে পারিনি, আমরা নাগরিক হিসেবে সমালোচনা করতে পারিনি, পেশাজীবী হিসেবে সমালোচনা করতে পারিনি, আর একটার অপর রাজনৈতিক দলগুলো তাকে ওইভাবে চেপে ধরতে পারেনি। সুতরাং আমি বলছি যে সবসময় একেবারে বড় কাঠামোগত পরিবর্তন আনলেই যে পারবো, এবং আমি কোন রকম উদ্যোগ নিচ্ছি না, দায়িত্ব প্রত্যেকে। শামীম ভাই, আমরা 53 বছর সেই সংস্কারগুলি করতে পারি না, পুলিশকে স্বাধীন করতে পারি নাই, জুডিশিয়ারিকে স্বাধীন করতে পারি নাই, নির্বাচন কমিশনকে স্বাধীন করতে পারি নাই, দুদককে স্বাধীন করতে পারি নাই। দ্যাটস ওয়াই স্বৈরাচার কিন্তু সহজে মাথা চাড়া দিতে পেরেছে। আপনার কথা যদি নিই, তারপরে আমি একটা জায়গায় মানে আমার পর্যবেক্ষণটা এরকম বলবো যে আমরা যে ঐক্যমতের যে সংলাপ এখন চলছে, সেখানে আমরা যতটুকু শুনছি বা আভাস পাচ্ছি, সেটা আপনারা ভেতরে আরো ভালো বলতে পারবেন, যে সংবিধান ছাড়া বাকি সব ক্ষেত্রে আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। ভালো, আমি ধরে নিচ্ছি যে সব দলগুলোর আগামী ইস্তেহারে, এজেন্ডাতে তার একটা অসাধারণ প্রতিফলন করবে, আমরা খুবই খুবই খুশি হব। কিন্তু আমি ডিসএগ্রিমেন্টও দেখতে চাই, এবং এই ডিসএগ্রিমেন্টকে আমি বলবো যে আমি একমত হচ্ছি না, সেটা অজুহাত হিসেবে আমি দেখবার পক্ষে না। কারণ এইটাই গুরুত্বপূর্ণ, যে কাজ জামাতের পক্ষে করা সম্ভব সে কাজ বিএনপির পক্ষে করা সম্ভব না, বা যেটা বিএনপি করতে পারবে না সেটা হয়তো আবার জামাত করতে পারবে, অন্যরা করতে পারবে না। সেই ডাইভার্সিটি যদি না থাকে রাজনৈতিক দলগুলো, তাহলে বাংলাদেশে আবার কিসের গণতান্ত্রিক দল হবে? তাহলে কি বাংলাদেশ একরকম দল হবে?
যে এই সব কিছু আমরা স্বাক্ষর করবার পরে একটাই দল থাকবে, মানে বিএনপিরও যা বই থাকবে, জামাত ইসলামেরও তাই বই থাকবে, এনসিপিরও তাই বই থাকবে, আমাকে নতুন কোনো বই পড়তে হবে না। সেই জায়গাটা আমাদের স্পষ্ট করতে হবে যে ডিসএগ্রিমেন্টের জায়গা থাকাটাই স্বাভাবিক। ডিসএগ্রিমেন্টই হচ্ছে আমাকে সংস্কারের একটা নতুন আলোচনার দিকে নিয়ে যাবে। সেটা সংবিধানের ক্ষেত্রে হতে পারে, সংবিধানের যে মেটিকুলাস ডিটেইলসগুলো আমরা আলাপ করছি, কিন্তু সম্ভবত আমরা স্পষ্ট করতে পারছি না বা জোর গলায় রাজনৈতিক দলগুলো বলতে পারছে না যে আমার ডিসএগ্রিমেন্ট মানে এই না যে আমি চার্টারে সাইন করব না বা স্বাক্ষর করব না বা কিংবা আমি নির্বাচনের দিকে যাব না। তো সেই স্টেজটাই আসে নাই, সেক্ষেত্রে একাত্রে বসাইতে পারতেছে না সবাই। এখন সেই কন্টিনিউশনটা তো লম্বা হইতে হবে, আধা ঘন্টার মিটিংয়ে সেটা হবে না। তো সেটাকে গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে। দে শুড কাম এহেড টু সিট উইথ অল দ্য পলিটিক্যাল পার্টিজ ফর এ লঙ্গার পিরিয়ড। তাহলে কিন্তু একটা জনপ্রিয়তা লাভ করবার কিংবা একটা লোকরঞ্জনবাদেরও কিন্তু একটা ঝুঁকি থাকে যে আমি আর অপ্রিয় হব কেন। এখন যেহেতু তাড়াতাড়ি চার্টারটা স্বাক্ষর করা দরকার, অথবা আমি গতকাল যেটা বলেছিলাম, আমি ধরুন 3 দিন পরে বললাম যে ঠিক আছে আমি কিছুটা আমার অবস্থান থেকে সরে আসছি, সেই সম্ভাবনা তো তাহলে থেকে যায় যে আমি এখন আর কোনো ঝুঁকির মধ্যে যেতে চাইবো না, অজনপ্রিয় হতে চাইবো না, নির্বাচনের তারিখ নিয়ে আমি আর প্রলম্বিত অবস্থার মধ্যে যাব না, আমি মোটামুটি মেনে নিই। তাহলে তো পরবর্তীতে আর সংস্কার বাস্তবায়নই হবে না, আমি দীর্ঘমেয়াদে এটা করবো না, আমি এখন অজনপ্রিয় হতে চাইবো। সংস্কার তো একটা এমওএ সাইন হবে, সেটা যেগুলি এখন করার এগুলি গভর্নমেন্ট করে ফেলবে। যেটা এখন করা সম্ভব না পার্লামেন্টের মাধ্যমে করতে হবে, সেটা দেয়ার মাস্ট বি এন এমওএ সাইন বাই অল দ্য পলিটিক্যাল পার্টিজ, কাউন্টার সাইন বাই দিস গভর্নমেন্ট। কিন্তু উনি আরেকটা বিষয়ের কথা বলছেন যে আমি মন থেকে চাইছি না, কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমি আর জটিলতা বাড়াতে যেভাবে হোক যে স্বাক্ষর ওয়ান্স ইট ইজ সাইন্ড বাই, আমরা 3 জন এক ব্যাপারে একমত হলাম না, এখন অনিচ্ছা সত্ত্বেও যদি আমি সাইন করি, আই হ্যাভ টু গিভ কনসেন্ট টু দ্যাট, আই হ্যাভ সাইন্ড ইট, আই হ্যাভ এগ্রিড ইট। এটা থেকে ডিবেট করার কোনো উপায় তো আর তখন আপনার থাকবে না। এখনকার কিন্তু আগের সাথে যদি তুলনা দেন 90-র সাথে, এটা হবে না। কারণ এখন আমাদের সমাজ কিন্তু এগিয়ে গেছে, আমাদের মেয়েরা রাস্তায় আসে, সন্তানের সাথে বাপ আসে, মা আসে, খালা আসে। এখন কোন গভর্নমেন্ট কোন পলিটিক্যাল পার্টি ওই রেস্ক নিতে পারবে না। আমরা একটু শেষের দিকে ক্লোজিং রিমার্কস 3-4 মিনিটের মধ্যে একটা যেটা বকুল ভাই বলেন, আমি এই বক্তব্যের সাথে খুবই একমত যে আমরা এই যে গণঅভ্যুত্থান বা জনঅভ্যুত্থান আমরা যে প্রত্যক্ষ করলাম যে অভিজ্ঞতার মধ্যে, সেটার সাথে আসলে অন্য কোনো অভ্যুত্থানের তুলনা হয় না। এটা এত বেশি আমাদের উপর দিয়ে গেছে এবং আমাদের থেকে এত বেশি নিয়ে গেছে যে এটা অন্তত আমি বিশ্বাস করতে চাই যে আমরা ঠিক আগের মতো 90-এর মতো বা অন্য সময়ের মতো যে ভাই বলেছিলাম কিন্তু এখন আর করতে পারছি না, ওই অবস্থায় সম্ভবত আমরা যাব না। কিন্তু দেখুন, আমাদের রাজনৈতিক দলগুলো সংস্কার থেকে সরে আসলে চলবে না এবং তাকে একটা সোশ্যাল কন্ট্রাক্টে যেতে হবে, অফকোর্স। এবং সেই সোশ্যাল কন্ট্রাক্টে যদি না যায়, আপনি একটু গাণিতিকভাবে হিসাব করে দেখবেন, আমরা প্রায় 10 বছর বা 12 বছর পর একটা জন আন্দোলনের সূচনা করি। আপনি যদি 72 সাল থেকে ধরেন, ঠিক 10 বছর 12 বছরের মাথায় আমরা একটা জন আন্দোলনে যাই বা গণ আন্দোলনে যাই। এইভাবে কি একটা রাষ্ট্র তার উন্নয়নের জন্য সাস্টেনেবল হতে পারে কিনা? এবং এই জটিল পৃথিবীতে, যেখানে ব্যবসা বাণিজ্য থেকে অগ্রগতি থেকে শুরু করে প্রতিটা মুহূর্তে পা ফেলবার আগে আমাকে বহুবার ভেবে পা ফেলতে হচ্ছে। আমাদের পাশের দেশ একটা যুদ্ধ অবস্থায় আছে, মায়ানমারের কথা যদি বলি, তার বিরাট একটা জনগোষ্ঠীকে আমাদের এখানে রাখতে হচ্ছে। আমাদের পাশে একটা বিরাট প্রতিবেশী, তার আভ্যন্তরীণ ইস্যুস যেমন আছে, তার একই রকমভাবে একটা পরাশক্তি হয়ে ওঠারও আকাঙ্ক্ষা তার মধ্যে প্রকট। আমরা চীনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হচ্ছে। আমাদের যে বাণিজ্যের প্রধান জায়গাগুলো, ইউরোপের বাজার, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার, সেগুলো বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়ছে। তার মধ্যে যদি আমরা পুরো 10 বছর 15 বছর পর পর প্রতিবার একটা করে আন্দোলন করি, এবং এটাকে সম্ভব যে আমাদের শত শত আমাদের সন্তানরা মারা যাবেন, আমাদের রক্ত দিতে হবে, প্রতিবার নতুন করে বাংলাদেশকে শুরু করতে হবে, তাহলে তো আপনি কোনো অবস্থায় দাঁড়াতে পারবেন না। তো আমি মনে করি যে কথাটা উনিও বললেন, যে সংলাপ শুরু হচ্ছে তার সাফল্য তো আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি, কিন্তু এই সংলাপের ভিত্তিতে একটা কাগজে স্বাক্ষর করা মানে এটা একমাত্র সংস্কার নয়। সেই সংস্কার দলগুলোকে প্রস্তাব করতে হবে, দলের মধ্য থেকে আসতে হবে এবং ডিসএগ্রিমেন্টকে মেনে নিতে হবে। এবং মেজর ডিসএগ্রিমেন্ট থাকাটাই গণতন্ত্রের মধ্যে স্বাভাবিক। তার মানে এই না তিনি তার ডিসএগ্রিমেন্ট অনুযায়ী সংস্কার করবেন, অন্যরা অন্যটা করবেন না। এবং এই পার্থক্যীকরণটা খুবই জরুরি। এবং এই অজুহাতে অন্য নির্বাচন এখন করতে পারবো না বা অন্য কাজগুলো করা যাবে না, সেটা আমার মনে আত্মঘাতী হবে। এবং নির্বাচনের ব্যাপারেও আমরা যত কথাই বলি, সেটা রাজনৈতিক দলগুলোর দিক থেকেই আসলে বেশি চাপ সৃষ্টি করতে হবে। সবসময় রাজনৈতিক দলগুলো যখন একটু বিপদে পড়ে তখনই জনগণের উপরে বেশি আস্থা রাখে, আর যখন তার বিপদ কেটে যায় তখন জনগণের উপরে তার খুব বেশি আস্থা থাকে না। তো আমি ওই অনুরোধটাই করব যে সেই আস্থার সংকটের কথা বলেছিলাম, ঘুরে ফিরে তো সে আস্থারই সংকট, ট্রাস্টের জায়গাটা, সেটার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে জনগণের একটা সম্পর্ক স্থাপিত হয়, জনগণের সঙ্গে এই সরকার যারা আছেন তাদের একটা যোগাযোগ স্থাপিত হয়। আমাদের এই মুহূর্তে সরকার এবং কমিশনে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন যারা আমাদের সবচেয়ে বড় সোশ্যাল ক্যাম্পেইনার,
নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে, পরিবেশের ক্ষেত্রে, স্থানীয় স্থানীয় সরকারের ক্ষেত্রে তাদেরকে কিন্তু আমরা দায়িত্ব দিয়ে রেখেছি। আমি জানি না যে তারা এই দায়িত্বের বাইরে এসে কবে আবার তারা পাবলিক ক্যাম্পেইনে গিয়ে বলবেন যে এরকম প্রার্থী চাই, এরকম ইস্তেহার চাই, আপনি নির্বাচনী আচরণবিধি মানছেন না, আপনি পরিবেশ মানছেন না। তো আমি মনে করি যে প্রত্যেকের জায়গা থেকে ভূমিকা রাখবেন এবং নির্বাচনের সংশয়ও কেটে যাবে। they have got every right to say like that, ঠিক না? অ্যামেন্ডমেন্ট করা, বারবার এডিশন ডিডাকশন করা রাইট সকল সিটিজেনের আছে। ওনারা যখন করেন আস্থার সংকট যেটা বলেছেন, আমি মনে করি যে কথাটা আপনি বলেছেন যে ডিসএগ্রিমেন্টের কথাটা, ওই স্টেজটাই কিন্তু আমরা এখনো আসিনি। বিকজ এখানে গভর্নমেন্টের একটা লেফসেস আছে, যেটা বলতে চাচ্ছি কয়েকবারই, সেটা হলো সকল রাজনৈতিক দলই কিন্তু তার সংস্কার প্রস্তাব দিয়েছে। ওভার ইন ডিভাব যে কমিশনগুলি করেছে সংস্কারে, স্থানীয় সরকার, আমি সময় নষ্ট করতে চাই না, জুডিশিয়ারি, নির্বাচন কমিশন, দুদক, বিভিন্ন সেক্টরে, পুলিশের জন্য সব কিছুর ব্যাপারে যে সংস্কারগুলি কিন্তু সাবমিট করা হয়েছে প্রপোজালগুলি। সেই প্রপোজালগুলিকে নিয়ে সকল রাজনৈতিক দলের সাথে বসতে হবে। তখন কিন্তু আপনার অ্যাগ্রিমেন্ট অ্যান্ড ডিসএগ্রিমেন্টের প্রশ্ন আসবে। যেমন আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা অ্যাগ্রিমেন্টগুলি দিয়ে দেওয়া হয়েছে, ডিসএগ্রিমেন্টে বলা হয়েছে, নাকচগুলিও বলা হয়েছে। এইভাবে কিন্তু সকল রাজনৈতিক দল বলেছে। এখন কথা হলো যেগুলি ডিসএগ্রিমেন্ট হচ্ছে, সেই ডিসএগ্রিমেন্টগুলিকে অ্যাকসেপ্ট করে যারা ডিসএগ্রি করেছে সামনের দিকে এগোবে কিনা, ওই রেজাল্টটাই কিন্তু এখন আমরা আসিনি। ওই প্যারালেল লাইনটায় হরাইজন্টালি আমাদের আসতে হলে সেখানে গভর্নমেন্টকে কিন্তু বসতে হবে। রিফর্মের প্রপোজাল যারা দিয়েছেন ওই গ্রুপগুলির সাথে বসতে হবে। বসতে কোথায় কোথায় কনসেন্ট হচ্ছে, অ্যাগ্রিমেন্ট হচ্ছে, দে শুড ফাইন্ড ইট আউট। ডিসএগ্রিমেন্ট কোথায় হচ্ছে ওইটা নিয়ে তখন যারা ডিসএগ্রিমেন্ট করবে তাদের মতবাদটা, তাদের সিদ্ধান্তটা তখন কিন্তু বোঝা যাবে। এখন কিন্তু আমরা ব্লেমও করতে পারতেছি না, বুঝতে পারতেছি না। এখন দুইটা প্রস্তাব নিয়ে আসতেছে, কেউ কেউ বলতেছে একটা হলো রেফারেন্ডাম, আরেকটা হলো গণপরিষদ, তাতে আবার নির্বাচনের সময় আবার প্রলম্বিত হবে কিনা, ওইখানে আমি আসতেছি। এই জন্য আমি বারবার বলতেছি যে প্রেসিডেন্ট আমাদের অত্যন্ত প্রিয়, শ্রদ্ধাভাজন। আমরা কিন্তু ইউনূস সাহেবকে ব্যর্থ করতে চাই না। আমরা কিন্তু ওনার সফলতা, হি ইজ অ্যান অ্যাসেট অফ দ্য কান্ট্রি। ওনার আরেকটা সেকেন্ড ইউনূস কিন্তু আমাদের নাই। আমরা ওনাকে সার্থক দেখতে চাই এবং আমরা কিন্তু উই আর হেল্পিং অ্যান্ড উইল কন্টিনিউ আওয়ার হ্যান্ডস অফ কোঅপারেশন উইথ হিজ ওয়ার্ক। আমরা সেটা চাচ্ছি, বাট ওনাকে সাজেশন দিচ্ছি উনি যেন দেশের গণতন্ত্র বিরোধী বা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, ফেসিজমের কোনো ষড়যন্ত্রের ফাঁদে যেন পা দিয়ে, নির্বাচনকে প্রলম্বিত করার কোনো ফাঁদে যেন উনি পা দিয়ে নিজেকে যেন ব্যর্থ না করেন। এই অ্যাগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্টের প্রশ্নটা ওভার দ্য টেবল বসে সকল রাজনৈতিক দলের কাছে উনি প্রেজেন্ট করুক, দিস আর দ্য প্রপোজাল ফর রিফর্মস। এর মধ্যে আমি উইথ মাই অ্যাডভাইজার্স আমরা সিট করে দেখেছি সকল কমিশনের সাথে যে এইগুলি আমি এখন করতে পারি, আর এইগুলি করতে সংসদ লাগবে, সংবিধান সংস্কার করতে হবে, আপনারা কি বলে? তখন তো অ্যাগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট তখন বের হয়ে যাবে। মনে করেন আমরা তিনটা পলিটিক্যাল পার্টি, আপনি আপনার সিদ্ধান্ত দেবেন, এক একজন আমরা সিদ্ধান্ত দিব। ওইখান থেকে কনক্লুড করতে হবে হোয়াট আর দ্য এগ্রিমেন্ট, হোয়াট আর দ্য ডিসএগ্রিমেন্ট। যারা ডিসএগ্রি যেটাতে করবে তাদের ডিসএগ্রিমেন্টকে অনার করতে হবে, আর যারা দিবে পয়েন্টটা যেটা আমি ডিসএগ্রি করব, ওইখানে তারা কতটুকু বলবে যে ওইটা আমারটা ঠিক আছে, ডিসএগ্রি করেছে, আই উইল নট মাইন্ড ফর দ্যাট, বাট এই যেগুলি আমরা অ্যাগ্রি করেছি এগুলি তোমরা রিফর্ম করো। ডিসএগ্রিমেন্টের ব্যাপার আমরা ক্ষমতা গেলে উইল থিঙ্ক ওভার দ্য ম্যাটার অ্যাগেইন উইথ অল দ্য পলিটিক্যাল পার্টি। সেখানে আমার মনে হয় না এটা এরকম কেউ করবে। যদি কেউ ডিসএগ্রিমেন্ট নিয়ে যে আমাকে এই কাপটা না দিলে আমি এটা মানবো না, এটা করেই যদি উঠে চলে যায়, তাহলে ভাবতে হবে ইট ইজ দ্য কনস্পিরেসি অ্যাগেনস্ট দ্য ডেমোক্রেসি, ইট ইজ দ্য কনস্পিরেসি অ্যাগেনস্ট দ্য সেন্টিমেন্ট অফ ফ্রিডম ফাইটিং ইন 1970। ওইখানে আমার প্রশ্ন এবং আমার হান্স যে দেশে একটা ষড়যন্ত্র চলতেছে ফেসিবাদের পক্ষ থেকে, বিদেশি এবং দেশি ষড়যন্ত্র মিলে একটা আধিপত্যবাদ যারা বিস্তার করতে চায় আমাদের দেশে, তাদের পক্ষ থেকে একটা ষড়যন্ত্র করা হচ্ছে টু মেক এ টার্বুলেন্ট সিচুয়েশন ইন দ্য নেশন, টু মেক এ হোস্টেল সিচুয়েশন ইন দ্য নেশন, যাতে করে হস্তক্ষেপ করে আমাদের জাতিটাকে আরও পিছিয়ে দেওয়া যায়, আমাদের ট্রেডকে পিছিয়ে দেওয়া যায়, আমাদের ফরেন রিলেশনকে পিছিয়ে দেওয়া যায়, আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনশিপকে ধ্বংস করা যায়। এরকম একটা ষড়যন্ত্র হতেও পারে আমাদের দেশের ব্যাপারে। ওই ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে, সোশ্যাল মিডিয়াকে সজাগ থাকতে হবে, বুদ্ধিজীবীদের সজাগ থাকতে হবে, আপনাদের সজাগ থাকতে হবে, আমার রেসপেক্টেড জার্নালিস্টদের এবং আমাদের পলিটিশিয়ান। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর শামীম রেজা এবং বিশেষ সরদা শাখাউত হোসেন বকুল, অসংখ্য ধন্যবাদ আলোচনা সেবার জন্য। দর্শক, আমার দুই অতিথি, একজন রাজনীতিক, একজন একাডেমিশিয়ান, কথা বলছিলেন দেশের সর্বশেষ এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে। দুজনই নির্বাচনের একটা রোড ম্যাপ চান এবং দেশ যে খুব একটা ভালো চলছে সেটা আমার অন্তত দুজনের কথা শুনে মনে হয়নি। তবে
নানা রকমের প্রশ্ন তুলেছেন প্রফেসর শামীম রেজা, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরের সংস্কারের প্রসঙ্গ এবং সংস্কার বাদ দিয়ে কিছু করা যাবে না, একই সঙ্গে এক ধরনের সোশ্যাল কন্ট্রাক্টে যাবার জন্যে বা তার প্রয়োজনীয়তার কথা তিনি উল্লেখ করেছেন। আস্থার একটা ঘাটতি, সেটা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এবং সরকারের যারা আছে তাদের পারস্পরিক আস্থারও একটা বড় ঘাটতির প্রসঙ্গ তিনি আলোচনার মধ্যে নিয়ে এসেছেন। মিস্টার সরদার সাখাওয়াত হোসেন বকুল ইতিমধ্যেই এই যে রেফারেন্ডামের প্রশ্ন, গণপরিষদের প্রশ্ন, সেগুলো তাদের মধ্যে নানা সংশয় তৈরি করছে সে কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তবে সংস্কার একটা কন্টিনিউয়াস প্রসেস এবং সবসময় সেটা দরকার, এবং তার জন্য যে মনস্তত্ত্ব, সেই সবার আগে আসলে দরকার আমাদের রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতৃত্বের এবং যারা পলিসি মেকিংয়ের সঙ্গে যুক্ত আছেন, এবং সামগ্রিকভাবে নাগরিকদের মধ্যে মনস্তত্ত্বের একটা বড় পরিবর্তন। সেই সব বিবেচনা থেকে যে ধারাটা সূত্রপাত হয়েছে 5ই অগাস্ট থেকে, সেই ধারাটা অব্যাহত রাখতে হবে এবং চাইলেই এখন যার খুশি মর্জি মতো না ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় সে কিছু করতে পারবে বা অন্য দল এসে, না প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি যত বড় বিশ্বখ্যাত ব্যক্তিত্বই হন না কেন, নিজের মর্জি মতো কিছু করবার সুযোগ বাংলাদেশে এখন আর আছে বলে মনে হয় না। পৃথিবী অনেক এগিয়েছে, বাংলাদেশে এগিয়েছে, বাংলাদেশের তরুণ প্রজন্ম তো বটেই, এমনকি বয়োবৃদ্ধরাও এখন অনেক বেশি সজাগ এবং সতর্ক। কাজে এই জায়গায় সবচেয়ে ভালো উপায় হচ্ছে একটা রোডম্যাপ, একটা ভালো নির্বাচনের আয়োজন করা, সংস্কারের বিষয়ে কিছু ঐকমত্য প্রতিষ্ঠা করা এবং সেখানে একটা চার্টার তৈরি করা। কিন্তু এই চার্টার করা মানেই সব হয়ে গেল, শেষ, সেটা মনে করবার কোনো কারণ নেই। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং এই ধারাবাহিকতার মধ্যেই আসলে আমাদেরকে থাকতে হবে এবং এখানে প্রতিটা দলকে নিজেদের ক্রিয়াকর্ম, বিশ্বাস, জনগণের আস্থা অর্জনের জন্য সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং নিজেদেরকে শক্তিশালী করতে হবে। সাধারণভাবে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার দিকে মনোযোগ দিতে হবে এবং এর কোনো বিকল্প আমাদের সামনে নেই। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভ।